আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে 4-5 মিনিট দেরি হয়ে গেল আমাদের। আচ্ছা, দেরি হওয়ার কারণ হচ্ছে আমি এই স্মার্ট বোর্ডটা অন করার সাথে এটা আপডেট নিচ্ছিল। হ্যাঁ, আপডেট নিচ্ছিল, ওই জন্য 3-4 মিনিট দেরি হয়েছে, সরি। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আদাব। আচ্ছা, আপনারা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে জাস্ট একটু বলেন। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, বুঝতে পারছি আজকে ফাইনাল খেলা হচ্ছে, আজকে লোকজন বেশি পাবো না, আমি বুঝে গেছি। তারপরেও খেলা দেখা তো আমাদের মূল বিষয় না, আমাদের পড়ালেখা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার বলছেন। তাহলে আমরা শুরু করছি। বর্গ এবং বর্গমূল, এর আগে আমরা কয়টা ক্লাস নিয়েছিলাম? 2টা ক্লাস নিয়েছিলাম। তো আজকে আমাদের বর্গ এবং বর্গমূলের 3 নাম্বার ক্লাস। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, বর্গ এবং বর্গমূলের 3 নাম্বার ক্লাসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ মানে এই যাবৎকাল পর্যন্ত বর্গ বর্গমূল থেকে যত কোশ্চেন আসছে তার মধ্যে আজকের ক্লাসে যে অংশটুকু পড়াবো এইখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়েছে, ঠিক আছে? দেখেন, আচ্ছা, আমি যতদূর মনে আছে 14 নাম্বার কোশ্চেন পর্যন্ত সলভ করছিলাম। আজকে আমরা 15 নাম্বার কোশ্চেন থেকে সলভ করব। এই টাইপটা হচ্ছে বর্গ এবং বর্গমূলের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। সবাই একটু তাকাবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। সবকিছু তো ঠিক থাকার কথা, সাউন্ড ওকে থাকার কথা। সবকিছু তো ঠিক থাকার কথা। আচ্ছা দেখেন, এখানে বলছে যে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে, খেয়াল করেন প্লিজ। একটি শ্রেণীতে মানে কোন একটা ক্লাসে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট 6561 টাকা হয়। ছাত্র সংখ্যা কত? আচ্ছা, আগে অঙ্কের কনসেপ্টটা বোঝেন। এই টাইপের অঙ্ক অনেকভাবে আসতে পারে। আমি সব টাইপের মানে এই টাইপের কোশ্চেন থেকে যত রকমের প্রশ্ন আসছে আমি সবই আলোচনা করবো, সমস্যা নেই। এখানে বলছে যে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে দিছে। কোনো একটা পিকনিক করবে, এই জন্য সবাই টাকা তুলতেছে। প্রত্যেকে টাকা দিছে কত? ওই শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে টাকা দিছে তত পরিমাণ। আচ্ছা, তার মানে ওই শ্রেণীতে যদি 70 জন ছাত্র থাকে প্রত্যেকে 70 টাকা করে দিছে। ওই শ্রেণীতে যদি 55 জন ছাত্র থাকে তাহলে প্রত্যেকে 55 টাকা করে দিছে। আমার কথা কি বুঝতে পারছেন? তো যেহেতু এখানে ছাত্র সংখ্যা কত বের করতে বলছে, তাহলে আমি তো জানি না যে ওখানে ছাত্র সংখ্যা কত। যে জিনিসটা জানি না সেটাকে কি করতে হয়? এক্স ধরে নিতে হয়। যে ধরি ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা হচ্ছে এক্স জন। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাকে বলেন তো, কোন ওই শ্রেণীতে যদি 70 জন ছাত্র থাকতো তাহলে প্রত্যেকে 70 টাকা দিত। তাহলে ওই শ্রেণীতে যদি 55 জন থাকতো প্রত্যেকে 55 টাকা দিত। তাহলে ওই শ্রেণীতে যদি এক্স জন ছাত্র থাকে তাহলে প্রত্যেকে কত টাকা দিবে? প্রত্যেকে এক্স টাকা করে দিবে। এই জন্য আমরা ধরে নিব, ধরি, কারণ ছাত্র সংখ্যা কত এটাই বের করতে বলছে। দেখেন ছাত্র সংখ্যা কত, তার মানে আমি ছাত্র সংখ্যা কত জানি না, তাইলে আমরা ধরে নিব ছাত্র সংখ্যা এক্স জন। তাহলে ধরি, আগে বোঝেন, কনসেপ্ট বোঝেন আগে। ধরি ছাত্র সংখ্যা ইজ ইকুয়াল টু এক্স জন। আচ্ছা, তাহলে ছাত্র সংখ্যা যদি এক্স জন হয় তাহলে প্রত্যেকে কিন্তু এক্স টাকা করে চাঁদা দিবে। কেন? কারণ কোশ্চেনে বলা আছে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা চাঁদা দিছে। তাহলে ছাত্র সংখ্যা যেহেতু এক্স জন, তাহলে প্রত্যেকের চাঁদা হচ্ছে এক্স টাকা। হ্যাঁ, তাহলে হাতে প্রত্যেকে দেয়, প্রত্যেকে টাকা দেয়, প্রত্যেকে দেয় ইজ ইকুয়াল টু এক্স টাকা। আচ্ছা, এবার টাকান, তাহলে মোট কত টাকা উঠছে কিভাবে পাবো? মোট কত টাকা উঠছে কিভাবে পাবো? দেখেন, মোট কত টাকা উঠছে কিভাবে পাবো? আচ্ছা, আগে বোঝেন, কনসেপ্ট বোঝেন। কোন একটা জায়গায় মনে করেন যে 70 জন লোক আছে, প্রত্যেকে যদি 40 টাকা করে দেয়, প্রত্যেকে যদি 40 টাকা করে দেয় তাহলে মোট কত টাকা হবে? কিভাবে পাবো? একজনের টাকাকে
যতজন লোক তত দিয়ে গুণ করলে মোট কত টাকা ওঠে সেটা পাওয়া যায়। কনসেপ্ট বোঝেন আগে। তাহলে লোক হচ্ছে 70 জন আর একজন টাকা দিচ্ছে 40, প্রত্যেকে 40। তাহলে এই লোক সংখ্যাকে একজনের টাকা দিয়ে যদি গুণ করি তাহলে 4 সাথে 28 আর 2টা শূন্য 2800 টাকা। তার মানে টোটাল অ্যামাউন্টটা কিভাবে পাওয়া যায়? যতজন লোক সংখ্যা সেইটাকে একজন যত টাকা দিছে তত দিয়ে গুণ করলে মোট কত টাকা উঠছে সেটা পাওয়া যাবে। আমার কথা কি বুঝছেন? তার মানে এই যে প্রত্যেকে এক্স জন লোক প্রত্যেকে এক্স টাকা করে দিছে, তাহলে কত টাকা উঠছে কিভাবে পাবো? লোক সংখ্যা হচ্ছে এক্স জন আর প্রত্যেকে দিছে এক্স টাকা, তাহলে প্রত্যেকের টাকাকে যতজন লোক তত দিয়ে গুণ করলে মোট টাকা পাওয়া যায়। তাহলে মোট টাকা, তাহলে প্রত্যেকে দিছে এক্স টাকা, তাহলে প্রত্যেকের টাকাকে কত দিয়ে গুণ? যতজন লোক তত দিয়ে গুণ। তাহলে প্রত্যেকের টাকা এক্স আর লোক সংখ্যাও এক্স, তাহলে এক্স গুণ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার টাকা। তাহলে মোট টাকা হচ্ছে এক্স স্কোয়ার। এইটুক বুঝছেন কিনা বলেন? পরীক্ষা হলে তো এত কিছু লিখতে হবে না, আপনি সরাসরি এই লাইন লিখবেন যে এক্স জন ছাত্র প্রত্যেকে দিছে এক্স টাকা, তাহলে মোট টাকা কত? এক্স গুণ এক্স। ছাত্র সংখ্যা ইন্টু একজনের টাকা ইজ ইকুয়াল টু মোট টাকা। সহজ হিসাব। যতজন লোক তত ইন্টু হচ্ছে একজন যত টাকা দিছে, গুণ করার সাথে আমি মোট কত টাকা উঠছে পেয়ে যাব। কোশ্চেনে বলা আছে মোট 6561 টাকা উঠছে। কোশ্চেনে বলা আছে যে এই যে ছাত্ররা যে টাকা দিছে এই টাকার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 6561 টাকা। আর আমরা ধরছি ছাত্র সংখ্যা এক্স এবং প্রত্যেকের চাঁদা এক্স ধরে মোট টাকার পরিমাণ পাইছি এক্স স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার কি? এই এক্স স্কোয়ার কিন্তু মোট টাকা। আবার কোশ্চেনে দেওয়া আছে 6561, ওইটাও কিন্তু মোট টাকা। তাইলে এইটাও মোট টাকা, এইটাও মোট টাকা। তো এই জিনিসটা আর এই জিনিসটা তো আলাদা না, একই জিনিস। এটাও মোট টাকা বোঝাচ্ছে, এটাও মোট যত টাকা উঠছে সেটা বোঝাচ্ছে। তাহলে প্রশ্ন মতে এইটা ইজ ইকুয়াল টু এইটা, এটা সমান করে এক্স এর মান বের করতে হবে। খুবই সিম্পল। তাহলে প্রশ্ন মতে এই যে মোট টাকা হলো এক্স স্কোয়ার ধরে নিছি, আর কোশ্চেনে দিয়ে আছে 6561। তার মানে এইটাও মোট টাকা, এইটাও মোট টাকা। তাহলে মোট টাকা যেহেতু দুইটাই তো মোট টাকা, তার মানে একই জিনিস। এটাও যা বোঝায় এইটাও তাই বোঝায়। তাহলে প্রশ্ন মতে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6561। তো অতএব এক্স ইজ ইকুয়াল টু এই স্কোয়ার ওই পাশে যে কি হবে? রুট হবে। আচ্ছা, এখন এই সংখ্যার রুট করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? এখন দেখেন, আপনি যারা বর্গমূল করতে পারে না তাদের তো এখন ধরা খেয়ে যাবে, তারা এই কোশ্চেনে এখানে এসেও কি উত্তর দিতে পারবে না। তো আমি কি শিখাইছিলাম? এই যে 6561 বলছিলাম জোড়া জোড়া করতে। 61 একটা জোড়া, 65 একটা জোড়া। এবার কোন সংখ্যার লাস্টে যে পূর্ণবর্গ সংখ্যার লাস্টে যদি 1 থাকে তাহলে এর বর্গমূলের লাস্টে 1 বা 9, মনে আছে? আর প্রথমে কত হবে? এই 65 বর্গমূল নেন, 65 বর্গমূল 8 পয়েন্ট সামথিং। তাহলে এই 8 হবে সামনে, তাহলে সামনে 8 বসাই দিলে উত্তর হলো 81 বা 89। এখন অপশনে 89ও আছে 81ও আছে। তাহলে কি করবেন? এই এদের মধ্যে যে কোনো একটা বর্গ করে দেখেন। এই 81 বর্গ করেন। 81 বর্গ করলে 8 স্কোয়ার 64, 1 স্কোয়ার 0 1, 8 কে 8, 8 দুগুণী 16, এই মাঝখানে বসাই দেন। 0 6 5 সরি 1 1 1 6 5 6, যে 6561 81 দিয়ে আসছে, সুতরাং আমাদের উত্তর হচ্ছে 81 জন। তাহলে 81 জন ছাত্র আছে ওখানে। ঠিক আছে, খুবই সিম্পল। আপনি তো পরীক্ষার হলে এটা লিখিত ফরম্যাট, এই যেটা দেখালাম এটা হচ্ছে লিখিত ফরম্যাট। হ্যাঁ, লিখিত ফরম্যাট। কিন্তু পরীক্ষার হলে তো আপনি লিখিত করবেন না। পরীক্ষার হলে তো এমসিকিউ পরীক্ষার সময় তো এই ধরি ছাত্র সংখ্যা এক্স এইসব কি লিখবেন না। আমার কথা কি বুঝছেন? যদি 81 দিয়ে না আসতো তাহলে আমরা সরাসরি 89 মেরে দিতাম, এটা চেক করতাম না। কেন চেক করতাম না? কারণ মানুষের সংখ্যা কখনো ফ্র্যাকশন হতে পারে না। এই এক্স তো ছাত্র সংখ্যা, তার মানে মানুষের সংখ্যা যেহেতু ফ্র্যাকশন হতে পারে না, তার মানে এর বর্গমূল হবেই 81 দিয়ে না হলে 89, 89 দিয়ে না হলে 81। আর অপশনে দুইটাই আছে, 89 আর 81। 81 দিয়ে না মেললে এটা মেরে দিতাম। আমার কথা কি বুঝতে পারছেন? কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা বলেন তো? তাহলে পরীক্ষার হলের জন্য আপনি কি করবেন? পরীক্ষার হলে দেখেন একেবারে কত তাড়াতাড়ি করবেন দেখা দিচ্ছি আমি। এই টাইপের কোশ্চেন যখনই আসবে, ধরে নেবেন যে ছাত্র সংখ্যা হলো এক্স জন। দেখেন এদিকে তাকান, ছাত্র সংখ্যা এক্স, প্রত্যেকের চাঁদা এক্স, তাহলে মোট কত টাকা উঠবে? ছাত্র সংখ্যা এক্স আর প্রত্যেকে চাঁদা দিছে এক্স, তাহলে ছাত্র সংখ্যা ইন্টু একজনের চাঁদা, এটা হলো মোট টাকা। আর এই মোট টাকার পরিমাণ দিয়ে আছে 6561, তাই ইকুয়াল টু 6561। পরীক্ষা হলে শুরুই করবেন এই লাইন থেকে।
পরীক্ষা হলে শুরুটাই করবেন এই লাইন থেকে। তাহলে অতএব এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6561, তাহলে এক্স ইজ ইকুয়াল টু রুট 6561। 61 এক জোড়া, এটা এক জোড়া, তাইলে এক থাকলে 1 বা 9, আর এই 65 বর্গমূল বুঝতেই পারতেছেন 8 পয়েন্ট সামথিং, তাই না? তাহলে এখানে বসাবেন 8। এবার এটার বর্গ করে দেখবেন যে কোনটা আসে কিনা। এটার বর্গ করে এটা আসছে, সুতরাং আমাদের উত্তর হচ্ছে 81। ক্লিয়ার? খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 20 থেকে 25 সেকেন্ড বা 30 সেকেন্ড। ওকে, আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, বোঝার চেষ্টা করতে হবে। এখানে কি বলছে? এখানে বলছে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তার দ্বিগুণ টাকা দিছে। একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তার দ্বিগুণ টাকা দিছে। আর আগে হচ্ছে শ্রেণীতে যতজন ছাত্র ছিল প্রত্যেকে তত পরিমাণ টাকা দিছিল। একটু বুঝেন, আস্তে আস্তে কিন্তু ডিপের দিকে যাচ্ছি। তাহলে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তার দ্বিগুণ টাকা, তার মানে ছাত্র যদি 50 জন থাকে প্রত্যেকে দিছে 100 টাকা করে। ছাত্র যতজন প্রত্যেকে দিবে ওই ছাত্র সংখ্যার ডাবল টাকা। ছাত্র যদি 60 জন থাকে তাহলে প্রত্যেকে দিবে হচ্ছে 120 টাকা। তাহলে এখানে ছাত্র সংখ্যা বের করতে বলছে, যেহেতু ছাত্র সংখ্যা বের করতে বলছে তাহলে আমরা ছাত্র সংখ্যাকে এক্স ধরে নিব। তাহলে ধরি ছাত্র সংখ্যা এক্স, ইজ ইকুয়াল টু এক্স। এবার প্রত্যেকে কত টাকা দিছে বলেন তো? ছাত্র সংখ্যা এক্স হলে প্রত্যেকে দিবে 2x টাকা, কারণ বলছে ছাত্র সংখ্যা যত প্রত্যেকে তার ডাবল টাকা দিছে। মানে ছাত্র সংখ্যা এক্স জন হলে প্রত্যেকে দিছে এই এক্স এর ডাবল 2x টাকা দিছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকে দেয় ইজ ইকুয়াল টু 2x টাকা। হ্যাঁ, এইটা হচ্ছে ছাত্র সংখ্যা, এটা হচ্ছে প্রত্যেকের চাঁদা। তাহলে মোট চাঁদা কিভাবে হবে? তাহলে মোট কিভাবে হবে বলেন? এই যে কি বলছিলাম, ছাত্র সংখ্যাকে কি করতে হবে? ছাত্র সংখ্যাকে একজনের চাঁদা দিয়ে গুণ, টাকা দিয়ে গুণ। ছাত্র সংখ্যাকে একজনের টাকা দিয়ে গুণ করলে মোট কত টাকা উঠছে সেটা পাওয়া যাবে। ছাত্র সংখ্যাকে প্রত্যেকে যত টাকা দিছে, ছাত্র সংখ্যাকে প্রত্যেকে যত টাকা দিছে সেটা দিয়ে গুণ করলে মোট টাকার পরিমাণ পাওয়া যাবে। তাহলে ছাত্র সংখ্যা এক্স, প্রত্যেকের টাকা হচ্ছে 2x, তাহলে x ইন্টু 2x, এটা হচ্ছে মোট টাকা। আর কোশ্চেনে বলা আছে মোট টাকা হচ্ছে 2738, তাহলে এটাও মোট টাকা, এটাও মোট টাকা। দ্যাট মিনস এইটা আর এটা হচ্ছে সমান। তাহলে প্রশ্ন মতে এই যে x ইন্টু টুয়াইস এক্স ইজ ইকুয়াল টু 2738। তাহলে এই x আর x গুণ হয়ে হবে x স্কোয়ার, আর এই 2 এই পাশে গুণ আছে, একবার ওই পাশে যে ভাগ হবে 2738 ডিভাইডেড বাই 2। এই যে এই 2 এই পাশে যে ভাগ হলো, আর এই x আর x মিলে x স্কোয়ার হলো। 13 দুগুণী 26 থাকলো 1, 1 এর পরে 3 13, 6 দুগুণী 12 থাকলো 1, 1 এর পরে 8 18, 9 দুগুণী 18। তার মানে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1369। তাহলে অতএব x ইকুয়াল টু কি? এই স্কোয়ার এই পাশে যে রুট হবে 1369। এইবার বর্গমূল করতে হবে। 69 একটা জোড়া, 13 একটা জোড়া, লাস্টে 9 থাকলে কত? 3 বা 7, বুঝতে পারতেছেন? আর সামনের অংশ 13, 13 বর্গমূল কত? 13 বর্গমূল হচ্ছে 3 পয়েন্ট সামথিং, তাই না? 9 হলে 13, 16 হলে 4 হয়, কিন্তু 16 তো না, 16 হচ্ছে ছোট, তাই 3 পয়েন্ট সামথিং। তাহলে এই 3টা এখানেও বসবে, এখানেও বসবে। তাহলে আমার উত্তর 33 বা 37। এখন 33 অপশনে আছে, 37 অপশনে আছে। তাহলে আমাকে কি করতে হবে? যে কোনো একটার বর্গ করে দেখতে হবে। 33 এর বর্গ করে দেখি। 3 স্কোয়ার 0 9, 3 স্কোয়ার 0 9, 3 3 9, 9 দুগুণে 18, এখানে বসান। 9 8, 9 আর 1 10 এর 0 হাতে 1089। 33 দিয়ে আসতেছে 1089, কিন্তু আমার তো এখানে আছে 1369, তার মানে আমার 33 উত্তর না 37। আর কিছু দেখা লাগবে না, তাহলে উত্তর হচ্ছে 37, আমার 3 নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। খুবই সহজ, আমি আবার বলছি খুবই সহজ, শুধু আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে। হ্যাঁ, এখন অনেকে বলবে যে ভাই এত কিছু করার কি টাইম আছে? অবশ্যই আছে, এটা টাইম লাগবে না। আপনি পরীক্ষার হলে তো আমি তো আপনাকে বুঝাচ্ছি, আপনি তো আর পরীক্ষার হলে কাউকে বুঝাবেন না, আপনি সরাসরি অঙ্কটা সলভ করে দিয়ে চলে আসবেন, তাই না? আচ্ছা, মুছে দিচ্ছি। এখন দেখেন, এখন পরীক্ষার হলে আপনি কি করবেন? একটি ধরে নেবেন যে ছাত্র সংখ্যা x, দেখেন ধরি ছাত্র সংখ্যা x, আর প্রত্যেকের চাঁদা হচ্ছে কত? প্রত্যেকে তার দ্বিগুণ টাকা দিচ্ছে, তাহলে প্রত্যেকের চাঁদা হচ্ছে 2x। তাহলে ছাত্র সংখ্যাকে প্রত্যেকের চাঁদা 2x দিয়ে গুণ করলাম, এটা হচ্ছে মোট টাকা। আর এই মোট টাকা কত? 2738। আপনি পরীক্ষার হলে এমসিকিউতে শুরুই করবেন এখান থেকে, তারপরে সলভ করে x এর মান বের করবেন। ছাত্র সংখ্যা চাইছে। ওকে, আচ্ছা, নেক্সট। এবার কি বলছে দেখেন, একটি ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যার 10 গুণ। বুঝলেন এখানে কি বলছে?
একটি ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যার 10 গুণ, মানে যতজন ছাত্র সংখ্যা আছে সেই সংখ্যার 10 গুণ হচ্ছে প্রত্যেকের খরচ। ওই ছাত্রাবাসের সকল ছাত্রের মোট মাসিক খরচ ৬,২৫০ টাকা হলে ওই ছাত্রাবাসে কতজন ছাত্র থাকে? তাহলে এখানে দেখেন, তাহলে ছাত্র সংখ্যা যত, প্রত্যেকের মাসিক আয় হচ্ছে ছাত্র সংখ্যার 10 গুণ। এই দেখেন, মাসিক আয় না, মাসিক ব্যয়। একটি ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যার 10 গুণ। তার মানে ছাত্র সংখ্যা যদি x জন হয় তাহলে প্রত্যেকের মাসিক খরচ হচ্ছে 10x। ছাত্র সংখ্যা যত, সেই ছাত্র সংখ্যার 10 গুণ হচ্ছে প্রত্যেকের মাসিক খরচ। ওকে, আচ্ছা, তাহলে আমরা ধরে নিব ছাত্র সংখ্যা x। তাহলে ধরি ছাত্র সংখ্যা ইজ ইকুয়াল টু x জন। ওকে, তাহলে প্রত্যেকের খরচ কত বলেন? প্রত্যেকের খরচ ইজ ইকুয়াল টু 10x। তাহলে মোট খরচ কেমনে পাবেন? মোট খরচ এই যে একজনের খরচকে যতজন ছাত্র আছে তত দিয়ে গুণ করলে মোট খরচ পাবো। তাহলে একজনের খরচ হচ্ছে 10x আর ছাত্র সংখ্যা হচ্ছে x। তাহলে একজনের খরচকে ছাত্র সংখ্যা দিয়ে গুণ করলে মোট কত টাকা খরচ হয়েছে সেটা পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে মোট খরচ, আর কোশ্চেনে দেওয়া আছে মোট খরচ ৬,২৫০ টাকা। তাহলে এইটাও মোট খরচ, এইটাও মোট খরচ, তার মানে কি এইটা আর এইটা সমান। তাহলে প্রশ্ন মতে এই দুটো সমান করে দিয়ে x এর মান বের করতে হবে। তাহলে প্রশ্ন মতে 10x ইন্টু x ইজ ইকুয়াল টু ৬,২৫০। তাহলে এই x আর x মিলে হবে x স্কোয়ার। এই 10 এই পাশে গুণ আছে, এই পাশে যায় ভাগ হবে ৬,২৫০। এই 10 এই পাশে ভাগ হলে এই 0 0 ক্যান্সেল। তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু ৬২৫। তাহলে x ইজ ইকুয়াল টু রুট ৬২৫। আচ্ছা, রুট ৬২৫ এর বর্গমূল আমাদের মুখস্থ 25। তাহলে উত্তর হচ্ছে 25। তার মানে x এর মান 25। দ্যাট মিনস ওই ছাত্রাবাসের ছাত্র সংখ্যা হচ্ছে 25 জন। ক্লিয়ার বিষয়টা? 25 জন, তাহলে উত্তর হচ্ছে 25। এখন বর্গমূল বা এই বর্গমূল যদি বের করা কেউ না পারে তাহলে এই কোশ্চেন তো মানে সলভ এখানে এসে আটকে যাবে। এই জন্য বর্গমূল শিখাইছি কিন্তু প্রথম 2 দিন, বর্গমূল নির্ণয় করা, যে কিভাবে বর্গমূল বের করতে হবে, পূর্ণবর্গ সংখ্যা কিভাবে চিনতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট দেখেন কি বলছে, সবাই একটু তাকাবেন প্লিজ। এই জায়গাটা না, এই যে অঙ্কটা, এটা অনেকে ভুল করে জানেন, এই জায়গাটা অনেকে বুঝতে পারে না। একটু মনোযোগ দিবেন প্লিজ, কাইন্ডলি রেসপন্স করবেন আপনারা বুঝতে পারছেন কিনা। এই অঙ্কটা অনেকে ভুল করে, আচ্ছা সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ, কাইন্ডলি। এই অঙ্কটা অনেকেই ভুল করে প্লিজ। এখানে কি বলছে দেখেন, কোন স্থানে যত লোক ছিল, কত লোক ছিল আই ডোন্ট নো, যত লোক ছিল আমরা ধরে নিব x সংখ্যক লোক ছিল। আচ্ছা, যত লোক ছিল প্রত্যেকে তত 5 টাকা করে চাঁদা দেওয়ায়। এই লাইনটা, এই জায়গাটা প্রত্যেকে তত 5 টাকা। জানেন এই জায়গাটা না, মানে ম্যাক্সিমাম, মানে আমি দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটা বুঝতে পারে না, যে প্রত্যেকে তত 5 টাকা এর মানে কি। প্রত্যেকে তত টাকা আর প্রত্যেকে তত 5 টাকা, বুঝেন? এদিকে তাকান প্লিজ। প্রত্যেকে তত 5 টাকা মানে কি জানেন? মনে করেন যে কোথাও যদি 30 জন ছাত্র থাকে তাহলে প্রত্যেকে 30টা 5 টাকার নোট দিছে, প্রত্যেকে 30টা 5 টাকার নোট, প্রত্যেকে তত 5 টাকা মানে হচ্ছে যতজন ছাত্র প্রত্যেকে ততটা 5 টাকার কয়েন বা 5 টাকার নোট দিছে। কথা বুঝেন? তাহলে যদি কোথাও 30 জন ছাত্র থাকে তার মানে প্রত্যেকের চাঁদা দিছে হচ্ছে 30টা 5 টাকা, 30টা 5 টাকা। ওকে, আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে দেখেন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যদি কোথাও 50 জন উপস্থিত থাকে তাহলে তারা 50টা 5 টাকার নোট দিছে। তাহলে আপনারা আমাকে বলেন তো, একটু তাকান, এদিকে তাকান প্লিজ। মনে করেন এখানে যদি 30 জন ছাত্র থাকে, 30 জন ছাত্র থাকে তাহলে প্রত্যেকের চাঁদা কত? একটু রেসপন্স করেন তো, প্রত্যেকের চাঁদা কত? প্রত্যেকের, মনে করেন এখানে 30 জন ছাত্র আছে তাহলে প্রত্যেকের চাঁদা কত, মানে প্রত্যেকে কত টাকা করে দিছে?
প্রত্যেকে প্রত্যেকে কত টাকা দিছে, আমি মোট টাকা চাইনি, প্রত্যেকে কত টাকা দিছে। আচ্ছা বোঝেন, যতজন একটা জায়গায় যতজন ছাত্র আছে প্রত্যেকে তত 5 টাকা, তাহলে 30 জন আছে মানে প্রত্যেকে 30টা 5 টাকার নোট দিছে, 30টা 5 টাকা। তাহলে 30টা 5 টাকায় কয় টাকা হয়? 30টা 5 টাকায় হবে 30 গুণ 5 150 টাকা। এইটা বোঝে না অনেকে, প্রত্যেকে তত 5 টাকা দিছে। হ্যাঁ, কথা কি বুঝছেন? জি, থ্যাংক ইউ। তাহলে আমাকে এখন বলবেন, এখানে যদি ধরি ছাত্র সংখ্যা x, ধরি ছাত্র সংখ্যা x, তাহলে আমাকে বলেন প্রত্যেকে কত টাকা চাঁদা দিছে, প্রত্যেকে কত টাকা চাঁদা দিছে বলেন। আচ্ছা, লোক সংখ্যা, ছাত্র সংখ্যা না দিয়ে লোক সংখ্যা x। হ্যাঁ, লোক সংখ্যা ইজ ইকুয়াল টু x জন। তাহলে প্রত্যেকের চাঁদা কত? দেখেন, প্রত্যেকের চাঁদা হচ্ছে লোক সংখ্যা যতজন প্রত্যেকে ততটা 5 টাকা দিছে। তাহলে লোক সংখ্যা যদি 30 জন হতো তাহলে প্রত্যেকে চাঁদা দিত 30টা 5 টাকার নোট। তাহলে লোক সংখ্যা যেহেতু x জন, তাহলে প্রত্যেকে চাঁদা দিচ্ছে x সংখ্যক 5 টাকার নোট, x সংখ্যক 5 টাকা। তাহলে x সংখ্যক 5 টাকায় কত টাকা হবে বলেন? x সংখ্যক 5 টাকায় কত টাকা হবে? এক্সটা 5 টাকা। আচ্ছা, 3টা 5 টাকার নোটে কয় টাকা? 5 টাকার নোট। 3টা 5 টাকার নোটে কয় টাকা? 3 গুণ 5 15 টাকা। 7টা 5 টাকার নোটে কয় টাকা? 7টা 5 টাকার নোটে 5 গুণ 7 35 টাকা। তার মানে হচ্ছে তাহলে x সংখ্যক 5 টাকার নোটে কয় টাকা? তাহলে x ইন্টু 5 5x টাকা। আমার কথা কি বুঝতে পারতেছেন? x সংখ্যক 5 টাকার নোটে 5x টাকা, তার মানে প্রত্যেকের চাঁদা হচ্ছে 5x এখানে। তাহলে অতএব প্রত্যেকের চাঁদা ইজ ইকুয়াল টু 5x টাকা। হ্যাঁ, প্রত্যেকের মানে প্রত্যেকের তত 5 টাকা দিছে। হ্যাঁ, তাহলে প্রত্যেকের চাঁদা কত? 5x। এখন আমাকে বলেন মোট চাঁদা কেমনে পাবেন? তাহলে মোট কেমনে পাবেন? স্মার্ট বোর্ড ডিস্টার্ব দিচ্ছে কেন? তাহলে মোট ইজ ইকুয়াল টু, এই যে একজনের টাকা হচ্ছে 5x আর লোক সংখ্যা হচ্ছে x, তাহলে 5x ইন্টু x, এটা হচ্ছে মোট টাকা। এটা মোট টাকা, আর কোশ্চেনে দেওয়া আছে মোট টাকা 4500। তাহলে এটাও মোট টাকা, এটাও মোট টাকা, তাহলে এইটা আর এটা সমান। তাহলে প্রশ্ন মতে 5x ইন্টু x ইজ ইকুয়াল টু 4500। এই x আর x হচ্ছে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4500, আর এই 5 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 9 45 আর 2টা 0, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 900। তাহলে x ইকুয়াল টু কি? √900। √900 মানে 30। তার মানে লোক সংখ্যা এখানে 30 জন। তাহলে উত্তর হচ্ছে 30 জন। যেহেতু অপশনে কোথাও 30 নাই, তাই আমাদের উত্তর হচ্ছে কোনোটিই নয়, যেহেতু অপশনে কোথাও 30 নাই। ঠিক আছে, আশা করি বুঝছেন। আমি আবার বলছি, প্রত্যেকের তত 5 টাকা, এই জায়গাটা অনেকেই কনফিউশনে ভোগে যে আসলে তাহলে প্রত্যেকের টাকা কত, মানে লোক সংখ্যা যতজন প্রত্যেকের ততটা 5 টাকার নোট দিছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কিছুই না, আপনি তো এইসব ধরাধরি কিছু লিখবেন না, আপনি সরাসরি লিখবেন হলো এই যে লাইন, লোক সংখ্যা x জন, যেহেতু প্রত্যেকে তত 5 টাকা দিছে, তার মানে প্রত্যেকের চাঁদা হচ্ছে 5x টাকা। তাহলে প্রত্যেকের চাঁদা 5x, লোক সংখ্যা x গুণ করলে মোট টাকা, আর মোট টাকার পরিমাণ 4500 দেওয়া আছে, ইকুয়াল করে সমাধান করতে হবে। ওকে, আচ্ছা নেক্সটে কি বলছে?
এইবার আমাকে বলবেন একটি সমবায় সমিতির সদস্য ছিল হচ্ছে, যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দিছে। দেখছেন, যতজন সদস্য প্রত্যেকে তত 20 টাকা, মানে মনে করেন 50 জন যদি 40 জন যদি থাকে তাহলে প্রত্যেকে 40টা 20 টাকার নোট দিছে, 40টা 20 টাকার নোট। তাহলে 40টা 20 টাকার নোটে কয় টাকা হয়? 40টা নোট আর প্রত্যেকটা নোটের দাম 20 টাকা, তাহলে 40 গুণ 20 800 টাকা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমাকে বলেন লোক সংখ্যা x, সদস্য x, সদস্য ইজ ইকুয়াল টু x জন। তাহলে প্রত্যেকের চাঁদা কত? যেহেতু প্রত্যেকে যতজন সদস্য ততটা 20 টাকার নোট দিছে, তাহলে সদস্য যেহেতু x জন, তাহলে প্রত্যেকে x সংখ্যক 20 টাকা দিছে। তাহলে x সংখ্যক 20 টাকা কত টাকা হয়? 20 ইন্টু x টাকা। আমার কথা কি বুঝতেছেন? তাহলে প্রত্যেকের চাঁদা ইজ ইকুয়াল টু 20x টাকা। তাহলে তাহলে মোট চাঁদা কেমনে পাবো? মোট চাঁদা কেমনে পাবো? একজনের চাঁদা 20x আর লোক সংখ্যা হচ্ছে x, তাহলে একজনের চাঁদাকে লোক সংখ্যা দিয়ে গুণ করলে এটা হলো মোট চাঁদা। আর এখানে মোট চাঁদা দিয়ে আছে এইটা, তাহলে এটাও মোট চাঁদা, এটাও মোট চাঁদা, তাহলে এইটা আর এটা সমান। তাহলে প্রশ্ন মতে 20x ইন্টু x ইজ ইকুয়াল টু 20 480। এই x আর x গুণ করলে x স্কোয়ার, আর এই 20 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে 20 480 ডিভাইডেড বাই হচ্ছে 20। এই শূন্য শূন্য ক্যান্সেল, 2 দিয়ে কাটেন, 2 দিয়ে 10 দুগুণী 20, 24 দুগুণী 48, 1024। তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1024। তাহলে x ইকুয়াল টু রুট 1024, আর মানে 32। আমাদের এটা মুখস্থ হয়ে গেছে, 1024 এর বর্গমূল করতে করতে প্রথম ক্লাস থেকে মুখস্থ হয়ে গেছে 32। তাহলে উত্তর হচ্ছে 32। ঠিক আছে, আর আমরা জানি লাস্টে 4 থাকলে কি হয়? 2 বা 8, মনে আছে? লাস্টে 4 থাকলে 2 বা 8। তো অপশনে কিন্তু লাস্টে খালি 2 আছে, লাস্টে কোনো 8 নাই, তাই আমি চোখ বুঝে বর্গমূল করা ছাড়াও আমি মেরে দিতে পারি, উত্তর হচ্ছে 32। কথা কি বুঝছেন? ক্লিয়ার? এখন কেউ যদি বর্গমূল না পারে তাহলে সেটা তার ব্যর্থতা। বর্গমূল কিন্তু আমরা প্রথমে শিখছি এই কারণে। এই যে প্রত্যেকে তত 20 টাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, অনেকে বুঝতে পারে না। হ্যাঁ, নেক্সট। এইবার দেখেন, এবার আরেকটু টুইস্ট আছে এখানে। কি বলছে দেখেন, একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে প্রত্যেকে তত 10 পয়সা। যতজন শিক্ষার্থী প্রত্যেকে তত 10 পয়সা, প্রত্যেকে তত 10 পয়সা করে চাঁদা দিছে। তার মানে হচ্ছে যদি 20 জন শিক্ষার্থী থাকে তাহলে প্রত্যেকে 20টা 10 পয়সার কয়েন দিছে, 20টা 10 পয়সার কয়েন। তাহলে শিক্ষার্থী যদি x সংখ্যক থাকে, x সংখ্যক ছাত্রছাত্রী থাকে, তাহলে প্রত্যেকে x সংখ্যক 10 পয়সার কয়েন দিছে। যদি 10 পয়সার কয়েন আপনারা মনে হয় অনেকেই দেখেননি, আমি যখন ছোট ছিলাম 10 পয়সার কয়েন ব্যবহার করছি, আমি অল্প কিছুদিন 10 পয়সার কয়েন আমি ব্যবহার করছি, কিন্তু অল্প কিছুদিন। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে ছাত্র সংখ্যা, তাহলে ছাত্র সংখ্যা কত ধরবো? ছাত্র সংখ্যা ইজ ইকুয়াল টু x জন। তাহলে প্রত্যেকের চাঁদা কত বলেন? প্রত্যেকের চাঁদা, যতজন ছাত্র প্রত্যেকে ততটা 10 পয়সা। তাহলে x সংখ্যক ছাত্র হলে প্রত্যেকে দিছে x সংখ্যক 10 পয়সা। তাহলে x সংখ্যক 10 পয়সায় মোট কত টাকা হয়? x সংখ্যক 10 পয়সায় মোট কতটা পয়সা বলেন? x সংখ্যক 10 পয়সা, তাহলে x সংখ্যক 10 পয়সায় মোট হবে হচ্ছে 10x পয়সা, 10x পয়সা, তাই না? তাহলে মোট চাঁদা হবে হচ্ছে 10x পয়সা। এই জায়গায় টাকা মেরে দিন না, টাকা, কারণ কি 10 পয়সার কয়েন। একটা শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত পয়সা করে চাঁদা দিছে, ততটা 10 পয়সা। তাহলে x সংখ্যক ছাত্র থাকলে প্রত্যেকের চাঁদা হচ্ছে 10x পয়সা। ছাত্র সংখ্যা যদি x সংখ্যক হয় তাহলে প্রত্যেকে x সংখ্যক 10 পয়সা করে চাঁদা দিছে। তাহলে x সংখ্যক 10 পয়সায় কত টাকা হবে, কত পয়সা হবে? 10x পয়সা। আচ্ছা, তাহলে মোট, এদিকে তাকান, তাহলে মোট চাঁদা, তাহলে একজনের চাঁদা হচ্ছে 10x পয়সা
আর লোক সংখ্যা হচ্ছে এক্স সংখ্যক, তাহলে একজনের চাঁদাকে লোক সংখ্যা দিয়ে গুণ করলে, এইদিকে তাকান, এখানে কিন্তু টাকা হবে না, এটা কিন্তু পয়সা, এটা কিন্তু পয়সা। কেন? কারণ যেহেতু এই চাঁদাটা পয়সায় আছে, সুতরাং এই মোট অ্যামাউন্টটাও পয়সাতে আসবে। তাহলে এইটা মোট চাঁদা, আর প্রশ্নে দেওয়া আছে মোট চাঁদা উঠছে 90 টাকা। খেয়াল করেন, মোট চাঁদা উঠছে 90 টাকা, এইটা মোট চাঁদা, আর প্রশ্নে দেওয়া আছে মোট চাঁদা হচ্ছে 90 টাকা। তাহলে এইটাও মোট চাঁদা, এইটাও মোট চাঁদা, তাহলে এইটা আর এটা সমান। তাহলে প্রশ্ন মতে ওই যে 10x ইন্টু এক্স ইজ ইকুয়াল টু, একটু এই জায়গাতে অনেকে ভুল করে ফেলবে, এই 90 কিন্তু টাকাতে আছে, কিন্তু এই যে মোট চাঁদা আপনি বের করছেন এটা তো পয়সাতে আছে। সমীকরণের উভয় পাশে একই একক রাখতে হয়, একক আলাদা হওয়া যাবে না। এই পাশে এটা কিন্তু পয়সাতে আছে, দেখেন এটা কিন্তু পয়সা, আর এই পাশে আছে টাকা, এটা করা যাবে না। দুই পাশেই হয় টাকা বানাতে হবে, না হলে দুই পাশে পয়সা বানাতে হবে। এই পাশে যেহেতু পয়সা আছে, এই পাশে পয়সা বানানো সহজ। আমরা জানি যে 1 টাকায় কত পয়সা, 100 পয়সা। তাহলে এই পাশে আছে পয়সা, এই পাশে পয়সা বানানোর জন্য এই 90 টাকাকে 100 দিয়ে গুণ। কেন? কারণ 1 টাকা ইজ ইকুয়াল টু 100 পয়সা। কথা কি বুঝতে পারছেন? এই পাশে পয়সা আছে, তাই এই পাশে পয়সা বানাতে হলো। এই এক্স আর এক্স গুণ হয়ে হবে এক্স স্কোয়ার, আর ওই পাশে আছে 9000, এই যে 9000, আর এই 10 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, এটা ক্যান্সেল। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 900, তাহলে এক্স ইজ ইকুয়াল টু রুট 900, আর 900 রুট হচ্ছে 30, তার মানে ওখানে 30 জন শিক্ষার্থী আছে, 30 জন। ক্লিয়ার বিষয়টা? জন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাতে এসে অনেকেই যে ভুল করে, এই যে এই লাইনে পয়সা বানাতে ভুলে যায়, এটা টাকা আছে, এটা টাকা, কিন্তু এটা পয়সায় বের করছেন, সুতরাং আপনাকে দুইটাই কি করতে হবে, ইকুয়াল করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখেন এখানে কি বলছে, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 20 পয়সা বেশি করে চাঁদা দেওয়া। দেখেন আস্তে আস্তে একটু ক্রিটিক্যাল হচ্ছে, হোক সমস্যা নাই। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ালেখা করে প্রত্যেকে চাঁদা দিচ্ছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 20 পয়সা বেশি, প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 20 পয়সা বেশি। এর মানে কি? মানে ওখানে যদি 40 জন স্টুডেন্ট থাকে, তাহলে প্রত্যেকে 40 পয়সা তো দিছেই, আরো 20 পয়সা বেশি দিছে, মানে প্রত্যেকে 60 পয়সা করে দিছে। আচ্ছা, তাহলে আমি আবার বলছি, প্রত্যেকে তাহলে 40 জন যদি শিক্ষার্থী হয়, তাহলে প্রত্যেকে যতজন শিক্ষার্থী প্রত্যেকে তার চেয়ে আরো 20 পয়সা বেশি দিছে। হ্যাঁ, এইসব গোজামিলে নিয়ম বলার দরকার নাই। হ্যাঁ, তাহলে 40 জন শিক্ষার্থী থাকলে প্রত্যেকে 40 পয়সা তো দিছেই, আরো 20 পয়সা বেশি দিছে, মানে প্রত্যেকে 40 আর 20 60 পয়সা দিছে। ক্লিয়ার? যদি এখানে 70 জন শিক্ষার্থী থাকে, তাহলে প্রত্যেকে 70 পয়সা তো দিছেই, আরো 20 পয়সা বেশি দিছে, মানে প্রত্যেকের পয়সা হলো 70 আর 20 90 পয়সা। ঠিক আছে? তার মানে শিক্ষার্থী যতজন প্রত্যেকে তত পয়সার চেয়ে আর একটু আরো 20 পয়সা বেশি দিছে। তাহলে ছাত্রছাত্রী কতজন ধরবো বলেন? এক্স জন। তাহলে ধরি ছাত্রছাত্রী এক্স জন, ছাত্রছাত্রী ইজ ইকুয়াল টু এক্স জন। তাহলে প্রত্যেকের চাঁদা কত বলেন তো? বলেন তো প্রত্যেকের চাঁদা কত? প্রত্যেকের চাঁদা, ছাত্রছাত্রী যতজন প্রত্যেকে তত পয়সার চেয়ে বেশি দিচ্ছে 20 পয়সা। তাহলে ছাত্রছাত্রী যদি এক্স জন হয়, প্রত্যেকে তো এক্স পয়সা দিছেই, আরো 20 পয়সা বেশি দিচ্ছে, তার মানে প্রত্যেকের চাঁদা হচ্ছে এক্স এর সাথে 20 যোগ হবে, এক্স প্লাস 20 পয়সা, কিন্তু পয়সা। হ্যাঁ, তাহলে এক একজনের চাঁদা এক্স প্লাস 20 পয়সা, আর স্টুডেন্ট আছে এক্স জন। তাহলে টোটাল হবে কত? একজনের চাঁদাকে স্টুডেন্ট সংখ্যা দিয়ে গুণ করলে মোট চাঁদা পাওয়া যায়। তাহলে মোট হচ্ছে এক্স প্লাস 20 ইন্টু হচ্ছে এক্স টাকা, পয়সা। ঠিক আছে? তাহলে এইটা কি? এটা হচ্ছে মোট চাঁদা। আবার এতে মোট চাঁদা হচ্ছে কত? 48 টাকা। দেখেন, তাহলে এটাও মোট চাঁদা, এই 48 টাকাও মোট চাঁদা।
তাহলে এইটা আর এইটা সমান। তাহলে প্রশ্ন মতে সবাই একটু তাকাবেন, শর্টকাট করাবো, টেনশন করেন না, আগে মূল বিষয়টা বুঝাই, পরে আমি শর্টকাটে করে দিব। এই যে x প্লাস 20 ইন্টু হচ্ছে x ইজ ইকুয়াল টু এই যে 48 মোট চাঁদা। এখন এটা কিন্তু পয়সাতে আছে, এই যে প্রত্যেকের চাঁদা যেহেতু পয়সাতে ছিল, তাহলে এই মোট চাঁদা কিন্তু এখানে এটা কিন্তু পয়সাতে, আর এই 48 কিন্তু টাকা। তাহলে এই 48 হচ্ছে টাকা এককে, আর এই পাশে আছে পয়সা এককে, কিন্তু দুই পাশে সমান না হলে অঙ্ক হবে না। তাহলে এই পাশে পয়সা আছে, এই পাশে টাকা আছে, তাহলে আমার কি কাজ, কি দুই পাশে পয়সা বানানো বা দুই পাশে টাকা বানানো। তাহলে আমরা একটা কাজ করি, এই 48কে 100 দিয়ে গুণ করে পয়সা বানাই দিলাম। এবার গুণ করেন, এই x দিয়ে এই পাশে গুণ করেন, x দিয়ে x কে গুণ করলে x স্কোয়ার, এই 20 দিয়ে x কে গুণ করলে 20x ইজ ইকুয়াল টু 4800। এইবার x স্কোয়ার প্লাস 20x, এই 4800 এই পাশে নিয়ে আসলে মাইনাস 4800 ইজ ইকুয়াল টু 0। এইবার মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম করে সমাধান করতে হবে, মিডিল টার্ম করে সমাধান করতে হবে। একটু তাকায়েন, আমি বুঝাবো, টেনশন করেন না প্লিজ, আমি থাকতে তো টেনশন নেই। এখন আপনারা তো জানেন যে এই সংখ্যাটাকে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। মিডিল টার্ম যারা পারেন না বা মিডিল টার্ম ভুলে গেছেন, আমরা যখন সমীকরণ চ্যাপ্টার করাবো সেখানে এগুলো নিয়ে আলোচনা আছে। আজকে এটা বোঝানোর মতো জায়গা না, কারণ এটার উপর ক্লাস আছে আমাদের আলাদা করে। যেহেতু সমীকরণ চলে আসছে, এটা সমাধান করার জন্য বলে দিচ্ছি। এই সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের যোগফল বা বিয়োগফল যেন এটা হয়। তো এখন দেখেন, এই দুইটা শূন্য ভুলে যান, এই দুইটা শূন্য ভুলে যান। আপনি 48কে লেখা যায় 6 গুণ 8, এদিকে তাকান, 6 48 লেখা যায় না, যায় কিনা? তাহলে আপনি এই দুইটা শূন্য বাদ দেন, দুইটা শূন্য বাদ দিয়ে শুধু এইটুকু নিয়ে চিন্তা করেন, 6 গুণ 8। এইবার এখানে যে দুইটা শূন্য আছে না, এই দুইটা শূন্যর একটা এর কাছে বসাই দেন, একটা এর কাছে বসাই দেন। তার মানে 4800 ইজ ইকুয়াল টু 60 গুণ 80। এই 80 আর 60 বিয়োগ করলে 20 হয়। খেয়াল করছেন? বোঝা গেছে কি বিষয়টা? তাহলে আমরা বুঝে গেছি যে এই 4800কে 80 গুণ 60 আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে থাকতেছে x স্কোয়ার প্লাস 80x মাইনাস 60x মাইনাস 4800 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কমন আছে x, x কমন নিলে কি থাকবে? x প্লাস 80 মাইনাস এখান থেকে 60 কমন নিলে থাকবে x প্লাস 80 ইজ ইকুয়াল টু 0। তারপর এখন এখান থেকে x প্লাস 80 কমন নেন, x প্লাস 80 কমন নিলে x মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এইটা 0 না হলে এইটা 0। তাহলে x প্লাস 80 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস 80। তাহলে x এর মান মাইনাস 80, তাহলে ছাত্রছাত্রী হচ্ছে মাইনাস। ছাত্রছাত্রীর সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না, এটা সম্ভব না, তাই এই মানটা গ্রহণযোগ্য নয়, এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে এটা 0, তাহলে x মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু 60। তার মানে x এর মান হচ্ছে 60 জন, x এর মান 60 জন। ক্লিয়ার বিষয়টা? x এর মান হচ্ছে 60 জন। বোঝা গেছে কি বিষয়টা? হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে এমসিকিউ পরীক্ষা আসলে এটা করা একটু টাফ। এই যে মিডিলটা আর এই সংখ্যাটা অনেক বড়, তো অনেকে দেখা যাবে যে ভেবাচাকা খেয়ে গেছে, এখানে এসে আর সলভ করতে পারছে না। হ্যাঁ, 80 জন না, 60 জন, 60 জন। 80 আগে মাইনাস আসছে, নেগেটিভ হতে পারে না, কারণ এক্স হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, মানুষের সংখ্যা কখনো নেগেটিভ হয় না, এটা সম্ভব না। হ্যাঁ, 60 জন, তাহলে উত্তর হচ্ছে 60। আচ্ছা, এই যে 3 নম্বর অপশন। এখন এই অঙ্কটা, এই টাইপের কোশ্চেনটা আপনি অপশন টেস্ট করলে তাড়াতাড়ি হবে। অপশন টেস্ট, আমি আবার বলছি, এই যে ওপিটি লিখে রাখেন, ওপিটি, অপারেশন থিয়েটার মনে করেন না, এটা হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্ট মানে অপশন দেখে আমরা উত্তর দিব, অপশন দেখে আমরা উত্তর দিব যে ওই শ্রেণীতে কতজন শিক্ষার্থী ছিল। ওকে, দেখেন আপনারা কি বুঝছেন? আচ্ছা, এখন দেখেন এখানে বলছে যে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 20 পয়সা বেশি দিছে। বলছে মোট চাঁদা উঠছে 48 টাকা, 48 টাকা। তাহলে ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে প্রশ্ন হচ্ছে অপশনে কি দেওয়া থাকে বলেন তো? অপশনে কি দেওয়া থাকে? অপশনে দেওয়া থাকে যে জিনিসটা নির্ণয় করতে বলে অপশনে সেটা দেওয়া থাকে। তাহলে এখানে নির্ণয় করতে বলছে ছাত্রছাত্রীর সংখ্যা, দ্যাট মিনস অপশনে ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে। তাহলে আমি তো জানি না যে আসলে কোন অপশনটা উত্তর, আমি ধরে নিব যে এই অপশনটা উত্তর, এই অপশনটা উত্তর, মানে ছাত্রছাত্রীর সংখ্যা 50 জন, আমি ধরে নিচ্ছি। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা যদি 50 জন হয়, তাকান এদিকে, তাহলে প্রত্যেকের চাঁদা কত? প্রত্যেকের চাঁদা কত বলেন তো?
দেখেন যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 20 পয়সা বেশি দিছে, তার মানে ছাত্রছাত্রীর সংখ্যা 50 জন হলে প্রত্যেকের চাঁদা হলো এই 50 পয়সা, তার সাথে আরো 20 পয়সা যোগ করেন মানে 70 পয়সা। তাহলে ছাত্রছাত্রী যদি 50 জন হয় তাহলে প্রত্যেকের চাঁদা হবে 70 পয়সা। তাহলে এলো ছাত্রছাত্রীর সংখ্যা, এটা হচ্ছে প্রত্যেকের চাঁদা। গুণ করলে কি পাবো? মোট চাঁদা। এই 5 আর 7 গুণ করলে 5 সাথে 35 আর 2টা শূন্য মানে 3500 পয়সা। তার মানে যদি ছাত্রছাত্রীর সংখ্যা 50 জন হয় তাহলে চাঁদা উঠবে 3500 পয়সা। কিন্তু কোশ্চেনে বলা আছে মোট চাঁদা হবে 48 টাকা। আরে 48 টাকা মানে তো 48 গুণ 100, 4800 পয়সা। তার মানে এই মানে চাঁদা উঠবে মোট 4800 পয়সা, কোশ্চেনে বলা আছে। কিন্তু আমি যদি 50 জন ছাত্রছাত্রীকে উত্তর ধরে নেই তাহলে চাঁদা উঠতেছে 3500 পয়সা। এইটা কি আমার অঙ্কের সাথে মিললো না, তাই আমাদের এইটা উত্তর না। এবার কি আমার কথা বুঝতে পারছেন? এইবার আমি এই অপশনটা চেক করব না, কারণ এটা যেহেতু 55, আমার এই যে 50, 60, 70 এইসব অপশন চেক করা সহজ। আমি এটা চেক করব, যদি এদের মধ্যে না হয় তখন লাস্টে এসে একে মেরে দিব। ওকে, আচ্ছা এবার আমি ধরে নিচ্ছি যে ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। তাহলে ছাত্রছাত্রী যদি 60 জন হয়, আচ্ছা ছাত্রছাত্রী যদি 60 জন হয় তাহলে প্রত্যেকের চাঁদা কত হবে বলেন? প্রত্যেকের চাঁদা হবে, ছাত্রছাত্রী যতজন প্রত্যেকে তার চেয়ে 20 পয়সা বেশি দিছে, তাহলে ছাত্রছাত্রী 60 জন হলে প্রত্যেকে চাঁদা দিবে 60 জন আরো 20 পয়সা বেশি, 60 পয়সা প্লাস 20 পয়সা মানে 80 পয়সা চাঁদা দিবে। তাহলে ছাত্রছাত্রী যদি 60 জন হয় তাহলে প্রত্যেকের চাঁদা হয় 60 প্লাস 20 ইজিক্যাল টু 80 পয়সা। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা আর এটা হচ্ছে প্রত্যেকের চাঁদা, গুণ করলে আমি পাবো মোট চাঁদা 6 48, 2টা শূন্য 4800 পয়সা চলে আসছে। তার মানে যদি ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন হয় তাহলে মোট চাঁদার পরিমাণ হচ্ছে 4800 পয়সা, যা আমার কোশ্চেনের সাথে মিলে গেছে। যেহেতু কোশ্চেনের সাথে মিলে গেছে তাই আমার এই অপশনটা উত্তর। যেহেতু আমি উত্তর পেয়ে গেছি তাই 3, 2 এগুলো আর চেক করা লাগছে না। আশা করি বুঝতে পারছেন। অপশন টেস্টের ব্যাপারটা বুঝছেন কিনা প্লিজ কাইন্ডলি বলেন। আগে যত অঙ্ক করলাম সেগুলো অপশন টেস্ট দিয়ে করা যাবে, হ্যাঁ সেগুলো অপশন টেস্ট দিয়ে করা যাবে, কিন্তু অপশন টেস্টের মূল নিয়মই সহজ ছিল, এই জন্য আমি আর অপশন টেস্টে যাইনি। আপনি ধরে নিবেন, এটা শোনেন, এটা অপশন টেস্টেই করতে হবে, না হলে ওইভাবে করতে গেলে পরীক্ষার হলে আপনার একটু সমস্যা হতে পারে। হ্যাঁ আচ্ছা ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে প্রত্যেকে তার সহপাঠীর সমান চাঁদা দেওয়ায় মোট 420 টাকা উঠলো। মোট শিক্ষার্থী কতজন ছিল? একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে, কতজন শিক্ষার্থী আছে আমরা জানি না, যতজন শিক্ষার্থী আছে প্রত্যেকে তার সহপাঠীর সমান চাঁদা দিছে। এই দেখেন, প্রত্যেকে তার সহপাঠীর সমান চাঁদা দিছে, এর মানে কি? প্রত্যেকে তার সহপাঠীর সমান চাঁদা দিছে এর মানে কি? হ্যাঁ, প্রত্যেকে তার সহপাঠীর সমান চাঁদা দিছে এর মানে কি? বিষয়টা হচ্ছে, মনে করেন একটা ক্লাসে 30 জন শিক্ষার্থী আছে, একটা ক্লাসে 30 জন শিক্ষার্থী আছে, তাহলে প্রত্যেকে কত টাকা চাঁদা দিবে? প্রত্যেকে 29 টাকা চাঁদা দিবে। একটা ক্লাসে যদি 40 জন থাকে তাহলে প্রত্যেকে 39 টাকা চাঁদা দিবে। একটা ক্লাসে যদি 24 জন থাকে প্রত্যেকে 23 টাকা চাঁদা দিবে। যতজন শিক্ষার্থী প্রত্যেকে তার চেয়ে 1 টাকা করে কম 1 টাকা কম চাঁদা দিবে, এর নাম হচ্ছে সহপাঠীর সমান চাঁদা দেওয়া। এখন অনেকে বলে ভাই এটা কিভাবে? কারণ মনে করেন যে আপনি একটা ক্লাসে পড়েন, এদিকে তাকান, আপনি একটা ক্লাসে পড়ালেখা করেন, আপনার ক্লাসে 27 জন শিক্ষার্থী আছে, 27 জন। আপনাদের ক্লাসে মোট 27 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে আপনিও তো একজন। এবার আপনি আমাকে বলেন আপনার সহপাঠী কয়জন? আপনার ক্লাসে যদি 27 জন স্টুডেন্ট থাকে তাহলে আপনার সহপাঠী কয়জন? আপনি তো আপনার সহপাঠী না। আপনার সহপাঠী কারা? আপনি বাদে যারা আছে সবাই, তাই কিনা? তাহলে 27 জন শিক্ষার্থী থাকলে সহপাঠী হবে আপনার সহপাঠী 26 জন। জি ঠিক আছে। আবার আপনার একজন ফ্রেন্ডও তো আপনার সাথে পড়ে, আপনার ফ্রেন্ডের সহপাঠীও কিন্তু 26 জন, কারণ আপনার ফ্রেন্ড তো নিজের সহপাঠী হওয়া যায় না, কথা কি বুঝছেন?
তার মানে একটা শ্রেণীতে যদি 40 জন থাকে তাহলে প্রত্যেকের সহপাঠী হবে 39 জন, কারণ প্রত্যেকে নিজে তো আর নিজের সহপাঠী হতে পারে না, ও প্রত্যেকে নিজে বাদ দিয়ে যতজন আছে প্রত্যেকের সহপাঠী ততজন। বুঝতে পারছেন কি? তার মানে যতজন শিক্ষার্থী থাকে প্রত্যেকের সহপাঠী হয় একজন কম। তাহলে যদি ওখানে 54 জন শিক্ষার্থী থাকে তাহলে প্রত্যেকের সহপাঠী 53 জন, কারণ নিজে নিজের সহপাঠী হওয়া যায় না। আশা করি বুঝতে পারছেন। তার মানে হচ্ছে এই জায়গাতে যদি আমরা ধরি যে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক্স জন, তাহলে প্রত্যেকের সহপাঠী হবে কতজন? এক্স মাইনাস ওয়ান, কারণ একজন নিজেকে বাদ দিয়ে যতজন থাকবে ততজন সহপাঠী। তাহলে একটা শ্রেণীতে এক্স জন শিক্ষার্থী থাকলে প্রত্যেকের সহপাঠী হবে এক্স মাইনাস ওয়ান জন। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, রিমোট কই? ধরি শিক্ষার্থী ইজ ইকুয়াল টু এক্স জন, তাহলে প্রত্যেকের চাঁদা কত? প্রত্যেকে তার সহপাঠীর সমান চাঁদা দেয়, তাহলে প্রত্যেকের সহপাঠী হচ্ছে কয়জন? এক্স মাইনাস ওয়ান জন। তার মানে প্রত্যেকের চাঁদা হচ্ছে এক্স মাইনাস ওয়ান টাকা। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে প্রত্যেকের চাঁদা আর লোক সংখ্যা এক্স জন, তাহলে প্রত্যেকের চাঁদাকে লোক সংখ্যা দিয়ে গুণ করলে মোট চাঁদা পাবো। তাহলে মোট চাঁদা হচ্ছে এক্স মাইনাস ওয়ান কে এক্স দিয়ে গুণ। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে মোট চাঁদা দিয়ে আছে 420, তাহলে এটাও মোট চাঁদা, এটাও মোট চাঁদা, তার মানে এইটা আর এটা হচ্ছে সমান। তাহলে প্রশ্ন মতে x মাইনাস ওয়ান ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 420। ওকে, এক্স দিয়ে গুণ করেন, তাহলে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 420। এবার 420 এই পাশে নিয়ে আসেন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 420 ইজ ইকুয়াল টু 0। এবার 420 কে এমন দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের যোগফল বা বিয়োগফল কত হবে? এক্স হবে। তাহলে এই 420 কে আমরা লিখতে পারি, এই শূন্য ভুলে যান, শূন্য বাদ দেন, এই 21 এটাকে লেখেন 21 দুগুণী 42, 2 গুণ 21, 2 গুণ 21, এই শূন্যটা এখন এর পাশে বসাই দেন, তাহলে 20 আর 21 গুণ করলে হবে হচ্ছে 420। তাহলে 20 আর 21 এর বিয়োগফল কিন্তু 1। ক্লিয়ার বিষয়টা? 20 আর 21 এর বিয়োগফল 1, তার মানে 20 আর 21, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 21x প্লাস 20x মাইনাস 420 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিলে x মাইনাস 21 প্লাস 20 কমন নিলে x মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0। x মাইনাস 21 কমন নেন, তাহলে এখানে থাকবে হচ্ছে x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা 0 অথবা এটা 0, তাহলে x মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু 21, আর x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু মাইনাস 20। যেহেতু মানুষের সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা এগুলো নেগেটিভ হতে পারে না, তাই মাইনাস 20 গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের উত্তর হচ্ছে 21 জন, তার মানে ওখানে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল হচ্ছে 21 জন। ওকে, আচ্ছা, আপনি এটাও অপশন টেস্ট করবেন। OPT অপশন টেস্ট। অপশন টেস্ট কিভাবে? আচ্ছা, এখানে কি বের করতে বলছে? না বুঝলে বলবেন প্লিজ। এখানে বের করতে বলছে যে ওখানে মোট শিক্ষার্থী কতজন ছিল। তাহলে আমাদেরকে যেহেতু মোট শিক্ষার্থী বের করতে বলছে, তার মানে অপশনে শিক্ষার্থী দেওয়া থাকবে, তাই না? অপশনে কি দেওয়া থাকবে? অপশনে দেওয়া থাকবে শিক্ষার্থীর সংখ্যা। ওকে ফাইন, দেখেন, তাহলে আমি তো জানি না যে আসলে উত্তর কত, আমি ধরে নিচ্ছি শিক্ষার্থীর সংখ্যা 19 জন, ধরে নিচ্ছি এটা উত্তর, কারণ আমি তো জানি না কোনটা উত্তর। আমি এটা ধরে নিব, ধরে নিয়ে যদি এ প্রশ্নের শর্তকে মানে তাহলে ওইটা উত্তর, না হলে পরের অপশনে যেতে হবে। কথা কি বুঝছেন? তাহলে শিক্ষার্থী যদি 19 জন হয়, তাহলে কি বলছে? প্রত্যেকের চাঁদা কত? তাহলে শিক্ষার্থী 19 জন, তাহলে প্রত্যেকের চাঁদা হচ্ছে 18 টাকা, তাই না? কারণ প্রত্যেকে তার সহপাঠীর সমান চাঁদা দিবে। তাহলে 19 জন শিক্ষার্থী হলে প্রত্যেকের সহপাঠী তো 18 জন, তাইলে শিক্ষার্থী 19 জন, প্রত্যেকের চাঁদা হচ্ছে 18 টাকা। এখন এই দুইটা গুণ করে আমার মোট চাঁদা 420 আসতে হবে। যদি আসে ওটা উত্তর, না আসলে নেক্সট অপশন। এটা তো দেখাই যাচ্ছে আসবে না, কারণ এখানে 8 9 72 এর 2 লাস্টে 2 হবে, 8 9 72 এর 2 লাস্টে 2 হবে, এই গুণফলের লাস্টে 2 হবে, কিন্তু হওয়ার কথা 420, লাস্ট যার লাস্টে 0। এই পুরো গুণ করেও দেখার দরকার নাই, খালি খালি সময় নষ্ট করবেন কে?
এবার আমি ধরে নিচ্ছি 20 জন শিক্ষার্থী, তাহলে শিক্ষার্থী যদি 20 জন হয় তাহলে প্রত্যেকের চাঁদা 19 টাকা। শিক্ষার্থী মানে সহপাঠী 19 জন, তাহলে প্রত্যেকের চাঁদা 19। এবার এই দুইটা গুণ করে দেখতে হবে মোট 420 আসে কিনা। 19 দুগুণে 38 আর একটা শূন্য, তার মানে যদি 20 জন শিক্ষার্থী হয় তাহলে চাঁদার পরিমাণ আসতেছে 380, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে চাঁদার পরিমাণ হচ্ছে 420, তাহলে এটা উত্তর না। আপনি ক্লাসে কেবল জয়েন করছেন মনে হচ্ছে, কারণ মোট কেন একজনের লোক সংখ্যাকে যতজন লোক সেইটাকে একজনের চাঁদা দিয়ে গুণ করলে মোট টাকা পাওয়া যায়, এই জন্য গুণ করছি। আমি ধরে নিচ্ছি যে শিক্ষার্থীর সংখ্যা 21, তাহলে শিক্ষার্থী যদি 21 জন হয় তাহলে প্রত্যেকের চাঁদা হবে কত? 20 টাকা, কারণ প্রত্যেকে চাঁদা দিচ্ছে তার সহপাঠীর সমান। হ্যাঁ, এইবারে এই দুটা গুণ করে দেখতে হবে 420 হয় কিনা। 21 দুগুণী 42, 21 দুগুণী 42 আর এই যে একটা শূন্য 420 মিলে গেছে। এই অপশন দিয়ে আমার 420 আসছে, সুতরাং আমার এটা হচ্ছে অ্যাকচুয়াল অপশন। ক্লিয়ার? আপনারা কি অপশন টেস্টের ব্যাপারটা বুঝছেন? অপশন টেস্ট ব্যাপারটা একটু বেশি ইজি, হ্যাঁ একটু বেশি ইজি। এই যে দ্বিঘাত সমীকরণ আসছে, গুণ করার পরে যে এক্স স্কোয়ার আসছে, গুণ করার পরে এক্স স্কোয়ার আসছে, তারপরে হচ্ছে মানে দ্বিঘাত সমীকরণ আসছে যেখানে মিডিল টার্ম করতে হচ্ছে, তখন মিডিল টার্ম করতে গেলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না যে কোন দুইটার গুণফল হবে, সেক্ষেত্রে অপশন টেস্ট করলে তাড়াতাড়ি হবে। আগের গুলো অপশন টেস্ট করা যাবে, আপনি যদি মনে করেন এই সব অঙ্ক অপশন টেস্ট করবো তাও হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি মনে করেন যে এই সব অঙ্ক অপশন টেস্ট করবো তাও হবে। কিভাবে? এই যে দেখেন, একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে দিছে, তাহলে ছাত্র যদি 89 হয় তাহলে প্রত্যেকে 89 টাকা দিচ্ছে। এবার 89 গুণ 89 মানে 89 স্কোয়ার, এটা করে দেখতে হবে মোট চাঁদা এটা আসে কিনা। না আসলে নেক্সট অপশন। ছাত্র সংখ্যা যদি 81 জন হয় তাহলে প্রত্যেকের চাঁদা 81, তাহলে 81 কে 81 দিয়ে গুণ করলে মোট চাঁদা আসবে, 81 স্কোয়ার করে দেখেন এটা আসে কিনা। না আসলে নেক্সট অপশন। এইভাবে করতে হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা নেক্সট। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো আপনারা পারবেন আশা করছি। এই যে এই টাইপের কোশ্চেন ইদানিং পরীক্ষাতে আসছে, সবাই একটু মনোযোগ দিবেন। এগুলো খুবই সহজ, এতগুলো রুট দেখে ভয় পাবেন না কেউ। হ্যাঁ, খুবই সহজ। দেখেন এখানে কি বলছে একটু তাকান। এইটার উপরে রুট, তারপরে প্লাস দেওয়া আছে, আবার এইটার উপরে রুট, তারপর প্লাস দিয়ে এটার উপরে রুট, তারপর এটার উপরে রুট, তারপর এটার উপরে রুট। এই ধরনের কোশ্চেন যদি কখনো দেখেন যে একটা রুটের মধ্যে এরকম অনেকগুলো রুট দেওয়া আছে ইকুয়াল টু হোয়াট, এই টাইপের কোশ্চেন সলভ করার সময় অবশ্যই এই লাস্ট থেকে সলভ করে আসতে হবে। সবাই তাকান প্লিজ, এই লাস্ট থেকে সলভ করে আসতে হবে, শেষ থেকে। দেখেন এই যে রুটটা দেখতে পাচ্ছেন, এই রুটটা কিন্তু শুধু এর উপরে, তাই আমরা প্রথমে এটার কাজ করব। তাহলে 225 এর বর্গমূল কত? 15। একটু তাকান প্লিজ, দেখেন হাতে হাতেই হয়ে যাবে। পরীক্ষার হলে আপনার এমসিকিউ যখন করবেন সব করা লাগবে না, হাতে হাতেই হয়ে যাবে। এই 225 এর বর্গমূল কত? 15। এই 225, তার মানে এই যে এই মানটা হচ্ছে 15, সেই তার মানে এইটুকের কাজ করলে আমার 15 হবে না? সেই 15-র সাথে কিন্তু এখানে যোগ আছে, যোগ কে 154। তাহলে 154-র সাথে এই 15 যদি যোগ করেন, দেখেন মনে 154 আর 15 169, তার মানে এই পুরোটা মিলে হইতেছে 169। তার উপর আছে একটা রুট, তাহলে 169-এর রুট কত? 13। তার মানে এই পুরো ফলাফল আসছে 13, বুঝছেন? সেই 13-র সাথে 108 যোগ হবে, এখানে 13, এই 108-এর সাথে 13 যোগ হলে 121। ঠিক আছে, তার মানে এই পুরোটার মান হচ্ছে 121, তার উপর আছে বর্গমূল, আর 121-এর বর্গমূল কত? 11। তার মানে এই পুরোটার ফলাফল আসে গেল 11। এই 25-এর সাথে সেই 11 যোগ আছে, 25 আর 11 36, সেই 36-এর উপরে রুট, তাহলে 36-এর রুট কত? 6। তার মানে এই পুরোটার মান 6, এই 10-এর সাথে ওই 6 যোগ হলে মোট 16, সেই 16-র উপরে রুট মানে হচ্ছে 4। আমার কথা কি বুঝছেন? খুবই সহজ, মানে লাস্টের লাইন থেকে খালি কাজ করে করে আসতে হবে। না বুঝলে বলেন তো, না বুঝলে বলেন, আমি দেখাই দিব, পুরোটাই করে দিব, কিন্তু বারে বারে এত বড় লাইন লিখতে গেলে আপনি পরীক্ষার হলে কভার করতে পারবেন না। মনে মনে আপনি মনে মনে চিন্তা করেন, ব্যাস মনে মনে ভাবেন। এই 225-এর বর্গমূল 15,
সেই 15 এই 154 সাথে 15 যোগ হবে না, তাহলে 154 আর 15 169, তার মানে পুরোটা মিলে হলে 169, এই 169, হ্যাঁ এই যে এই 154 আর এইটুকু হচ্ছে 15, 154 আর 15 169, সেই 169 এর উপরে এই রুট আছে, তার মানে 169 রুট হলে 13, সেই 13 108 এর সাথে যোগ হবে, 108 আর 13 121, তার উপর আছে রুট, 121 এর রুট 11, এই 25 এর সাথে ওই 11 যোগ হয়ে যাবে 36, সেই 36 এর উপর রুট, তার মানে 6, এই 10 এর সাথে এখানে 6 যোগ হবে, তার মানে 16, সেই 16 এর উপর রুট মানে হচ্ছে 4। বুঝাই তো দিব, অবশ্যই বুঝাই দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন এটা কেন আমি হাতে হাতে করতে বলছি, কারণ এটা স্টেপ বাই স্টেপ করতে গেলে অনেক বড় হবে, এমসিকিউতে এত সময় পাবেন না। দেখেন আমি করে দিচ্ছি। এটা হচ্ছে 10 প্লাস 25 প্লাস 108 প্লাস 154 225। এখন এইটুকের কাজ, এই 225 এর রুট হচ্ছে 15, এখন এই যে আবার লিখতে হবে, এইটাই সমস্যা। হ্যাঁ, এলো 154 আর এইটুকের কাজ আমি করে ফেলবো, এইটুকের রুট করে ফেলবো 15, ব্যাস। এবার পরের লাইনে 10 প্লাস 25 রুট 108 প্লাস এই দুটা যোগ করলে হবে 169। হ্যাঁ, এবার এইটার কাজ করব। আবার 10 প্লাস 25 প্লাস 108 প্লাস এই যে 169 রুট হবে এবার 13, এইবার 10 প্লাস 25 প্লাস 108 আর 13 121, এবার 10 প্লাস 25, এবার 121 এর রুট হচ্ছে 11। হ্যাঁ, 11, এবার উপরে করতেছি 10 প্লাস 25, আচ্ছা 25 আর 11 36 একবারে, এই যে 36, এইবার 10 আর এই 36 এর রুট হচ্ছে 6, এই 6 আর 10 যোগ করলে 16, আর 16 রুট কত 4। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এখন এত স্টেপ তো লেখার সময় পাবেন না পরীক্ষার হলে। হ্যাঁ, শেষ থেকে করে আসতে হবে। হ্যাঁ, শেষ থেকে লাস্ট থেকে, আমি আরো দেখাচ্ছি। এই যে এটা আপনারাই পারবেন, দেখেন এটা আপনারাই পারবেন। এই টাইপের কোশ্চেন সলভ করার সময় শেষ থেকে করে আসতে হবে। দেখেন খুবই সহজ। তাহলে লাস্টে এই যে দেখেন এটা রুট কত, এইটা রুট হচ্ছে, দেখেন এটা রুট হচ্ছে এই 9 এর রুট কত 3, 9 এর রুট 3, এই 19 থেকে এই 3 বিয়োগ হলে 16, তার মানে এইটুকের ফলাফল হচ্ছে 16। সেই 16-র উপর একটা রুট আছে, 16-র উপর রুট মানে 4, তার মানে এইটুকের ফলাফল 4। এই 24-এর সাথে এটা 24 না 21 হবে, দেখুন 24 হলে তো মিলবে না কোনোভাবেই। এটা 21 হবে। হ্যাঁ, 21, এটা 21 হবে, 21 ছাড়া হবে না। হ্যাঁ, এটা 21। পুরাতন শীটে দেখো তো 21 আছে নাকি? 21 থাকার কথা, নাহলে তো হচ্ছে না। অবশ্য নান আছে অপশনে। আচ্ছা, এখানে যদি 21 হয় তাহলে এইটুকের ফলাফল 4, এই 21-এর সাথে 4 যোগ হয়ে 25, সেই 25-এর উপর রুট আছে, 25-এর রুট কত 5, তাহলে এই টোটালটা হচ্ছে 5। এই 41 থেকে 5 বিয়োগ হলে 36, সেই 36-এর উপর রুট দিলে 6। 1 নাম্বার অপশন কি? উত্তর কি 1 নাম্বার অপশন 24? 24-এর হ্যাঁ, ওখানে 21 হবে,
ওখানে 21 হবে, 21 না হলে হবে না। হ্যাঁ, এখানে 21 হবে, কারেকশন করে নিয়েন, শিটে একটু কারেকশন হবে। 24 নম্বর কোশ্চেনে এখানে 21 হবে। 21 আছে তো, এটা ঠিক করে রাখো এখন। হ্যাঁ, এই যে এখানে, এই যে দেখে নাও। আচ্ছা, তাহলে আমি আবার বলছি, এটা 21, এটা 21, 24-এর জায়গায় 21। হ্যাঁ, 9 রুট 3, 19 থেকে 3 গেলে 16, 16 রুট 4, 21-এর সাথে 4 যোগ হলে 25, 25-এর রুট 5, 41 থেকে 5 গেলে 36, 36-এর রুট 6। ওকে, নেক্সট এটা করেন তো। দেখেন 144-এর রুট 12, এই 52-এর সাথে 12 যোগ হলে 52 আর 12 64, সেই 64-এর রুট 8, 248-এর সাথে 8 যোগ হলে, এই যে এটুকু 8 না, 248-এর সাথে 8 যোগ হলে 248 যোগ 8 256, 256 বর্গমূল 16। ভেরি ইজি। হ্যাঁ, 200 না হলে নান হবে। প্রবলেম কিছু না তৌফিক আল মুসাব্বির, প্রবলেম কিছু না, নান হবে। কিন্তু এটা একটা বিগত সালের প্রশ্ন, যেহেতু এটা বিগত সালের প্রশ্ন এই জন্য আমি পরিবর্তনটা করলাম না, ওখানে 21 রাখলাম। আমার কথা কি বুঝছেন? এটা একটা বিগত সালের প্রশ্ন, যেহেতু বিগত সালের প্রশ্ন তাই চেঞ্জটা করলাম না, বুঝছেন? জি, 16 ক্লিয়ার। এখন সবাই একটু মনোযোগ দেন, এখানে কি বলছে? এটা ইজ ইকুয়াল টু হোয়াট? এই 9-এর রুট, এই 9-এর রুট কত? 3। 16 থেকে 3 বিয়োগ হলে, 19 থেকে 3 বিয়োগ হলে 16, 16 রুট 4, 25-এর সাথে 4 যোগ হলে, 21-এর সাথে 4 যোগ হলে 25, 25-এর রুট 5, 40-এর সাথে 5 যোগ হলে 45, 45-এর রুট হয় না, 45-এর রুট হয় না, তার মানে আমার উত্তর হচ্ছে রুট 45। আমার উত্তর কত? রুট 45। না, এটা মাত্র করি নাই, এখানে মাইনাস ছিল, খেয়াল করেন, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস আছে। হ্যাঁ, মাত্র করছি, ব্যাপারটা এরকম না। আপনারা কি বুঝতেছেন? এটা রুট 45। এই যে এটা দেখেন, এটা 3 না, 3, 19 থেকে 3 গেলে 16, 16-এর উপরে রুট করলে 4, তার মানে এই ফলাফলটা 4। 21-এর সাথে এই 4 যোগ হলে 25, এই পুরোটা 25, 25-এর রুট 5, এই 40-এর সাথে এই 5 যোগ হলে 45, তার উপর আছে রুট, তার মানে আমার উত্তর হচ্ছে রুট 45। সবাই একটু মনোযোগ দেন, রুট 45। এখন রুট 45 যেহেতু অপশনে নাই, তাহলে আমার এইটাকে এখন অপশনের মতো করে সাজাতে হবে। সবাই এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন, আজকে এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন, দেখবেন যে আপনি অনেক কিছু শিখতে পারছেন আজকের ক্লাস থেকে। হ্যাঁ, অনেক কিছু শিখতে পারছেন। সেটা কি জানেন? সেটা হচ্ছে এই 45কে এখন যেহেতু আমার অপশনে এরকম নাই, তাহলে এইটাকে আমার অপশনের মতো করে সাজাতে হবে। যদি কখনো দেখেন যে কোনো একটা সংখ্যার রুট হচ্ছে না, তখন এই ভিতরের সংখ্যাকে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে, যার মধ্যে একটা সংখ্যা পূর্ণবর্গ হবে, মানে একটা অংশের বর্গমূল হবে আর একটা অংশের হবে না। এই 45কে আমি এখন দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব, যার মধ্যে একটার বর্গমূল হয় আর একটার হয় না। সেটা হচ্ছে 9 গুণ 5। এই যে 5 9 45, এই 9-এর বর্গমূল হয়, 5-এর বর্গমূল হয় না। এইবার তাহলে এখন 9-এর বর্গমূল হয়, যার বর্গমূল হয় তার বর্গমূল করে দিতে হবে। 9-এর বর্গমূল হয় 3 করে দিলাম, আর 5-এর যেহেতু বর্গমূল হয় না, তাহলে 5-এর উপরে এই রুট চিহ্নটা থেকে যাবে, তার মানে এটা হচ্ছে 3 রুট 5। 3 রুট 5, এই যে সি নাম্বার অপশন। আপনারা কি বুঝছেন? তাহলে কখনো যদি এরকম রুটের মধ্যে একটা সংখ্যা আছে যার বর্গমূল হয় না, তখন রুটের মধ্যে এই সংখ্যাটাকে চেষ্টা করতে হবে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করার, যার মধ্যে একজনের বর্গ হবে আর একজনের হবে না। এখন অনেকে বলে যে ভাই এটা তো 45। আচ্ছা, আমি আজকে ক্লিয়ার করে দিব, টেনশন করেন না, আমি আসি তো। এখন মনে করেন আপনার আসলে রুট 12। এখন রুট 12কে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করেন তো, যার মধ্যে একটার বর্গমূল হবে রুট 12। রুট 12। আচ্ছা, রুট 12কে লিখবো কত? লিখবো বলেন, রুট 12কে কত লিখবেন বলেন? আপনারা বলেন, আপনাদেরকে দিয়ে করাবো। রুট 12কে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করেন। ইয়েস, 3 গুণ 4, তার মধ্যে 4-এর বর্গমূল হয়।
এই 4 এর বর্গমূল কত 2, আর 3 এর বর্গমূল হয় না, থেকে যাবে, তার মানে এটা হচ্ছে 2√3, তবে √12 মানে হচ্ছে 2√3। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা এখন আমাকে বলেন এই যে 75, এখন 75কে কিভাবে আমি এই কাজটা করতে পারি? 75 তো বর্গমূল হয় না, এখন 75কে দুইটা সংখ্যার গুণফল আকারে আমি কিভাবে লিখতে পারি? এই 75কে আমি লিখতে পারি 3 × 25। আমি আবার বলছি এমন দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের মধ্যে একটার বর্গমূল হয় একটার হয় না। হ্যাঁ, যে কোনো যাই তাই করা যাবে না, কারণ 12কে আপনি 6 × 2 লিখতে পারেন, 2 × 6, কিন্তু কাজ হবে না, কারণ 6-এরও বর্গমূল হয় না, 2-এরও হয় না। তাহলে 25-এর বর্গমূল হবে 5, আর 3-এর বর্গমূল হয় না, থেকে যাবে 5√3, তার মানে √75 হচ্ছে 5√3। এখন এইখানে অনেকে আমাকে ধরবে যে ভাই এ তো সহজ সহজ সংখ্যা, কিন্তু যদি একটু বড় সংখ্যা আসে তখন আমি কি করব? সবাই এইবার মনোযোগ দেন প্লিজ। এই যে আপনি অনেকে, যেমন আমি যদি বলি যে √126, এখন অনেকে বলতেছে ভাই আর পারছি না, √126 আর পারছে না, কারণ 45 সহজেই বোঝা যাচ্ছে 5 9 45, 12 সহজেই বোঝা যাচ্ছে 3 4 12, 75 সহজেই বোঝা যাচ্ছে 3 25 75, বাট 126 যখন আসছে তখন আর মাথায় ক্যাচ করছে না যে 126কে কিভাবে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। আপনি এটা কখনোই চিন্তা করবেন না, এদিকে তাকান, এদিকে, এটা কখনোই চিন্তা করবেন না যে এই সংখ্যাকে আমি দুইটা সংখ্যার গুণফল আকারে কিভাবে প্রকাশ করব। নো নিড। আপনার কাজ হচ্ছে এই ভিতরের সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা। এদিকে তাকান, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ 2 দিয়ে করেন, 6 2 12, 3 2 6, এবার তো 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 3 2 6, 3 অক্ষে 3, আবার 3 দিয়ে যায়, 3 7 21, 3 7 21। এইবার এদিকে তাকান, আপনাদের মনে আছে না পূর্ণবর্গ সংখ্যা, এদিকে পূর্ণবর্গ সংখ্যার মৌলিক ফ্যাক্টর গুলো, মৌলিক উৎপাদক গুলো জোড়ায় জোড়ায় থাকে, তাই আপনি যেগুলো জোড়া জোড়া পাবেন সেইগুলো গুণ করবেন, যেগুলো জোড়া জোড়া জোড় সংখ্যক যেগুলো পাবেন। এদিকে তাকান প্লিজ সবাই, এইটা যে কত কাজে লাগবে আপনি চিন্তাও করি, ইউ ক্যান নট জাস্ট ইমাজিন কত জায়গাতে কাজে লাগবে। যেগুলো জোড়া জোড়া থাকবে সেইগুলো গুণ করবেন। জোড়া আছে কার কার? 3-এর জোড়া আছে, তাহলে এই 3 আর 3 যোগ করেন, গুণ করেন, 3 3 9। আর যেগুলো জোড়া নাই, জোড়া ছাড়া যেগুলো সেইগুলোকে গুণ করে দিবেন সব। তাহলে জোড়া ছাড়া আছে 2 আর 7, এই 2 আর 7 গুণ করলে হয় 7 2 14। ইয়েস, এই 126 হলো 9 × 14। কারো মাথায় আসবে? বলেন 126 যে 9 × 14, এ কি কারো মাথায় সহজে আসবে? আসবে না। এর জন্য এইটাকে ভেঙে দুইটা সংখ্যার গুণফল আকারে যে প্রকাশ করা যায়, সেই দুইটা সংখ্যা কারা কারা এইটা আপনার মুখস্থ রাখতে হবে না, এটা আপনি বের করতে পারবেন উৎপাদকের সাহায্যে। তাহলে এইটা হচ্ছে বর্গমূল 3, আর 14 হয় না, থেকে যাবে, তার মানে 3√14। ক্লিয়ার বিষয়টা? যতগুলো জোড়া আসবে এখানে, যতগুলো জোড়া আসবে সবগুলো গুণ করতে হবে, যতগুলো আমি দেখাচ্ছি। যেমন আপনাদেরকে আমি প্রথমে দেখাইছিলাম, কি বলেন তো, আপনারা কি বুঝছেন বিষয়টা? প্রথমে আসছিল আমাদের √45। মনে করেন আপনি 45-এর বর্গমূল কত, 45কে আপনি লিখতে পারছেন না, সমস্যা নাই, আপনি 45কে উৎপাদকে বিশ্লেষণ করেন, 5 দিয়ে করেন, 5 9 45, 3 দিয়ে করেন, 3 3 9, শেষ, আর তো হয় না। এবার জোড়া জোড়া যেগুলো থাকে সেইগুলো নিয়ে পাবেন, মানে জোড়া জোড়া যেগুলো আছে সেইগুলো সব গুণ করে দিবেন। জোড়া যদি যাদের জোড় সংখ্যক আছে, এই 3-এর জোড়া আছে না, তাহলে এগুলো গুণ করেন, 3 3 9, 3 3 9, আর 5 একা আছে, 5কে রেখে দেন আলাদা করে, মানে যেগুলো জোড় সংখ্যক আছে সেইগুলো গুণ করে একটা নিবেন, আর বাকিগুলোকে মিলে একটা, ব্যাস। যেমন আমি যদি বলি, এদিকে তাকান, 48, এদিকে এই যে দেখেন, এদিকে তাকান, এবার বুঝবেন। 48, √48, √48 আমি কিন্তু সহজেই বলে দিব 3 × 16, আমার মুখস্থ 3 16 তে 48, 16 রুট হয় 4, 3-এর রুট হয় না, থেকে যাবে, তাহলে 4√3, শেষ। কিন্তু আপনার মাথায় সরাসরি নাও আসতে পারে 3 × 48, আপনি √48 দেখছেন, ভয় পাবেন না, 48-এর উৎপাদক করেন, 2 দিয়ে কয়বার? 24 বার, 2 দিয়ে কয়বার? 12 বার, 2 দিয়ে কয়বার? 6 বার, 2 দিয়ে কয়বার? 3 বার। এদিকে তাকান, শেষ উৎপাদকের বিশ্লেষণ। এইবার দেখেন জোড়া আছে কার কার, জোড় সংখ্যক, এই দুইজনের জোড়া আছে, এই দুইজনের জোড়া আছে, জোড়া যাদের যাদের আছে তাদের সবাইকে গুণ করতে হবে, তাহলে একজনকে পাবেন, যা পূর্ণবর্গ।
তাহলে এগুলো সব গুণ করেন, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, তাহলে এগুলো গুণ করলে হয় 16, আর একা থেকে গেছে 3, ওকে 16 সাথে গুণ করে দেন, 3 16 তে 48। আরে ভাই √12 মানে 2√3, এটা 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 এই 12 কে ভাঙেন, 2 দিয়ে যায় 6 বার, 2 দিয়ে যায় 3 বার, এই যে 2 আর 2 জোড়া হয়েছে, 2 দুগুণী হয় 4 আর হচ্ছে 3, 3 4 12, এই জন্য 12 কে লিখছিলাম 4 গুণ 3। এটাও যদি দেখানো লাগে তাহলে তো বিপদ। এবার কি বুঝছেন? এবার বুঝছেন? তাহলে এইটা আপনার, এইটা মানে কোনো একটা সংখ্যার আমি দেখাচ্ছি, মনে করেন 80, এদিকে তাকান, এদিকে √80 কত হবে বলেন তো, আপনারা বলেন তো, √80 কত হবে? √80 কত হবে বলেন? আপনি 80 কে ভাঙেন না, 80 কে ভাঙেন না, 2 দিয়ে 40 বার, 2 দিয়ে 20 বার, 2 দিয়ে 10 বার, 2 দিয়ে 5 বার, ব্যাস শেষ। এবার জোড়া জোড়া যেগুলো আছে সবগুলা গুণ করে দিতে হবে। তাহলে জোড়া জোড়া আছে কে কে? তাহলে এই যেগুলো এইগুলো সব জোড়া না, এই যেগুলো জোড়া জোড়া যেগুলো আছে সব জোড়, মানে ইভেন জোড় সংখ্যক যতগুলো আছে সব গুণ করে দিতে হবে। তাহলে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, তাই এইটুকু মিলে হয়েছে 16, আর এই যে আছে 5, তাহলে 16 গুণ 5, তার মানে 80 মানে হচ্ছে 16 গুণ 5। না, জোড়া যদি এখানে যদি এরকম আসে 2 গুণ 2 গুণ 2, তাহলে এই ইভেন এটাকে নেওয়া যাবে না, আমি দেখাচ্ছি। তাহলে 80 মানে 16 গুণ 5, আমি দেখাবো, এরকম একটা দেখাবো। 16 রুট হচ্ছে 4, তাহলে 4√5, দেখেন। আচ্ছা ধরেন আপনার আসলে হচ্ছে মনে করেন যে 96, সাপোজ 96 আসলো। এখন 96 এর এই 96 আপনি ভাঙেন, সরি 2 দিয়ে 48 বার, 2 দিয়ে 24 বার, 2 দিয়ে 12 বার, 2 দিয়ে 6 বার, 2 দিয়ে 3 বার। এখন এই যে 2টা 4টা, এই 2 নিলে 5টা হয়ে যায়, বিজোড় সংখ্যক নেওয়া যাবে না, এই 4টাকে নিতে হবে, মানে জোড় সংখ্যক যতগুলো আছে সেইগুলোকে নিতে হবে, এই 2কে নেওয়া যাবে না, কারণ এই 2 নিলে পারে বিজোড় সংখ্যক উৎপাদক হয়ে যাচ্ছে। পূর্ণবর্গ সংখ্যার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে বিজোড় সংখ্যক কোনো কিছু থাকবে না। আমরা কিন্তু প্রথম ক্লাস না দ্বিতীয় ক্লাসের জন্য এটাই শিখছিলাম। হ্যাঁ, তাহলে এখানে আপনি 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, তাহলে 16, আর যেগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল থেকে গেছে ওদেরকে গুণ করলে আর একটা সংখ্যা 3 দুগুণী 6, তার মানে 96 মানে হচ্ছে 16 গুণ 6, তাহলে 16 ইন্টু 6, এটার উপর রুট 16 √ 4, 4√6। এবার কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? এবার কি বুঝছেন? শুধু শুধু জোড় সংখ্যক যেগুলো আছে সেগুলো আমরা নিব। হ্যাঁ, মনে করেন যে 180 কিভাবে করব? 180, তাহলে 180 কে আপনি ফ্যাক্টরাইজ করেন, 90 বার যাবে, 45 বার যাবে, 3 15 45, সরি 3 দিয়ে যাবে, 45 বার যাবে। এবার 3 দিয়ে 15 বার যাবে, 3 দিয়ে 5 বার যাবে। এখন দেখেন এই 2 এর জোড়া আছে, এই 3 এর জোড়া আছে, তাহলে জোড়া জোড়া যারা আছে সবাইকে নিতে হবে। তাহলে এইগুলো সব নিব, এই যে এইগুলো সব, এই যে এইগুলো সব 2 দুগুণী 4, 3 4 12,
3 বারোতে 36, দেখেন 2 দুগুণে 4, 3 4 12, 3 বারোতে 36, তাহলে এইটুক মিলে 36। মানে শুধু যে 2 এর জোড়া নিব এমন না, 2 এর সাথে যদি 3 এর জোড়া আসে, 5 এর জোড়া আসে, সবার জোড়াগুলো নিয়ে গুণ। ঠিক আছে? আচ্ছা, আর এই থেকে গেছে 5, ওই 36 এর সাথে 5 গুণ করতে হবে, তার মানে 180 মানে 36 গুণ 5। এখন কেউ যদি এই প্রসেস না জানে তাহলে তার মাথায় সত্যি কথা জীবনেও আসবে না যে 180 মানে 36 গুণ 5, এটা আসবে না, মানে আসবে না। হ্যাঁ, তাহলে 36 হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 6√5। এই জন্য প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা প্রক্রিয়া আছে, আন্দাজে মুখস্থ করলে তো ভাই কাজ হবে না, কারণ মুখস্থ আপনি কত করবেন, গণিত তো মুখস্থর জিনিস না। হ্যাঁ হ্যাঁ, সব জোড়া গুণ, সব জোড়া গুণ। সব জোড়া মানে জোড়া থাকলে, এখানে যদি আরো 2টা 7 থাকতো তাও এদের সাথে গুণ করতাম, এখানে যদি 2টা 13 থাকতো তাও এদের সাথে গুণ করতাম। জোড়া যত আছে সব গুণ করে দিতে হবে, সব। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন যে এই টাইপের কোশ্চেন আসলে আপনি কি করবেন। আচ্ছা, এখন এখানে কি বলছে দেখেন, (272 স্কয়ার মাইনাস 128 স্কয়ারের বর্গমূল কত? বুঝেন, 272 স্কয়ার। আচ্ছা, এই যে 272 স্কয়ার আছে না, অনেকে মনে করে যে স্কয়ারটা মানে 2 এর উপর, না, কোন সংখ্যার লাস্টের উপর যদি বর্গ থাকে, মানে এই বর্গটা পুরোটার উপর, ব্র্যাকেট দিয়ে যদি নাও থাকে তাও ধরে নিতে হবে এই পুরো 272 এর উপর স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে চাইছে কি, এইটা একটা সংখ্যা, এটা কিন্তু একটা সংখ্যা, এই সংখ্যা এর বর্গমূল কত, মানে এই পুরোটার বর্গমূল। তার মানে আমার এই কোশ্চেনে এটা ক্যালকুলেশন করে যা বের হবে তার বর্গমূল নির্ণয় করতে হবে। বুঝেন, এইটার ক্যালকুলেশন করে যা বের হবে তার বর্গমূল করতে হবে। এখন 272 স্কয়ার মাইনাস 128 স্কয়ার, এখন 272 একটা বড় সংখ্যা, তার বর্গ করলে একটা বিশাল সংখ্যা আসবে। 128 একটা বড় সংখ্যা, তার বর্গ করলে একটা বিশাল সংখ্যা আসবে। এটা না করে আপনি 272 কে এ ধরেন, 128 কে বি ধরেন, তাহলে কিন্তু হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা পড়বে। আর a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে হলো a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, তাই কিনা? তার মানে এই 272 কে এ ধরলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে 272 প্লাস 128, 272 মাইনাস 128, তার মানে এটা ইকুয়াল টু আমি লিখতে পারবো যে এটা ইকুয়াল টু, দেখেন 272 প্লাস 128 ইন্টু 272 মাইনাস 128। 272 আর 128 যোগ করলে 400, এই মাঝখানে কিন্তু গুণ আছে, আর এটা থেকে এটা বিয়োগ করলে 144। এটা গুণ করেন না, এখন এটা গুণ করেন না, এইভাবে থাক। কোশ্চেনে কি বের করতে বলছে? কোশ্চেনে বের করতে বলছে এইটা করে যা আসবে, মানে এই যেটা, এইটার বর্গমূল চাইছে, তার মানে আমাকে এখন এইটার বর্গমূল করতে হবে। তাহলে অতএব √400 ইন্টু 144, এখন 400 বর্গমূল তো 20, 144 বর্গমূল 12, এখন 12 দুগুণে 24 আর একটা শূন্য, 240। ক্লিয়ার বিষয়টা? কোশ্চেনে কিন্তু এইটার বর্গমূল চাইছে, মানে এইটা ক্যালকুলেশন করে যা আসবে সেইটার আবার বর্গমূল বের করতে হবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? বুঝছেন? ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তো নেক্সটে কি বলছে? নেক্সটে বলছে 1024 বর্গমূল কত। দেখেন 1024 বর্গমূল, তাহলে 24 একটা জোড়া, 10 একটা জোড়া, 24 একটা জোড়া, 10 একটা জোড়া, তাহলে 24 লাস্টে 4 থাকলে 2 বা 8, আর 10 বর্গমূল কত? 10 বর্গমূল হচ্ছে 3 পয়েন্ট সামথিং, এই 3 সামনে বসাই দিলে 32 বা 38। দেখেন 32 বা 38, যেহেতু আমার অপশনে 38 নাই, শুধু 32 আছে, আমার আর চেক করার কোনো দরকার নাই, আমাদের উত্তর হচ্ছে 32। ঠিক আছে? ওকে, আচ্ছা দেখেন এখানে কি বলছে, √2116 মাইনাস √1600 ইজ ইকুয়াল টু রুট, এই রুটের মধ্যে হোয়াট চিহ্ন আছে, খেয়াল করেন প্লিজ, এই রুটের মধ্যে হোয়াট চিহ্ন আছে হলে এই হোয়াট চিহ্নিত স্থানে কত বসবে, এই হোয়াট চিহ্নিত স্থানে কত বসবে। ওকে, আচ্ছা, তাহলে এই টাইপের কোশ্চেন যদি আসে যে প্রশ্নের মধ্যে কোথাও হোয়াট চিহ্নিত করা আছে এবং বলছে হোয়াট চিহ্নিত স্থানে কত বসবে, তাহলে আপনি অবশ্যই মনে মনে ধরে নেবেন যে হোয়াট চিহ্নিত স্থানে x বসবে। 28 নাম্বার বুঝিনি, কে বোঝেনি? আচ্ছা আপু, এটা এই 28 নাম্বার বুঝতে হলে আপনাকে এই বর্গমূলের পর্ব 1 এবং পর্ব 2 করতে হবে।
আপনি মেবি আজকে ভর্তি হয়েছেন সন্ধ্যার দিকে, আপনার প্রথম কাজ হচ্ছে বর্গমূলের পর্ব 1 পর্ব 2 ক্লাস করে তারপর আপনি এমনিতে বুঝতে পারবেন, সমস্যা নেই। দেখেন তাহলে ধরে নিচ্ছি যে ধরি এই হোয়াট চিহ্নিত স্থানে এক্স বসবে। হ্যাঁ, এবার আপনি বসাই দেন রুট 2116 মাইনাস রুট 1600 ইজ ইকুয়াল টু রুট এক্স। এই হোয়াট চিহ্নিত স্থানে আমি কত ধরে নিছি? এক্স ধরে নিছি। তার মানে আমাকে এখন ক্যালকুলেশন করে এক্স এর মান বের করা মানেই ওই হোয়াট চিহ্নিত স্থানের ভ্যালুটা বের করা। ওকে, এখন বুঝতেই পারছেন এটার বর্গমূল করতে হবে। এখন 2116 বর্গমূল কত হয় এটা একটু সাইডে করে নেবেন। এদিকে তাকান, 16 এক জোড়া, 21 এক জোড়া, লাস্টে 6 থাকলে 4 বা 6, আর 21 এর বর্গমূল কত? 4 পয়েন্ট সামথিং। তাহলে এখানে 4 বসবে, এখানে 4 বসবে, তাহলে হয় 44 না হলে 46, তাই তো? তাহলে 44 এর বর্গ করে দেখেন, 4 স্কয়ার 16, 4 স্কয়ার 16, 4 4 16, 16 দুগুণী 32, 6 3 9 এত 1936, মানে 44 হলে 1936 হতো, বাট এটা তো 1936 না, তার মানে উত্তরটা 44 না 46, তার মানে এটার বর্গমূল হচ্ছে 46। মাইনাস 16 এর বর্গমূল তো 40, বুঝে গেছেন, দুইটা শূন্যের জন্য একটা, আর 16 এর বর্গমূল 4 ইজ ইকুয়াল টু রুট এক্স। 46 থেকে 40 বিয়োগ হলে 6 ইজ ইকুয়াল টু রুট এক্স। যেহেতু আমরা এক্স বের করবো তাহলে রুট সরাতে হলে উভয় পাশে বর্গ করতে হবে, উভয় পাশে বর্গ, তাহলে 6 স্কয়ার ইজ ইকুয়াল টু রুট এক্স এর স্কয়ার। যেহেতু আমি এক্স বের করবো তাহলে এই রুট রাখা যাবে না, রুট না রাখতে হলে উভয় পাশে বর্গ করতে হয়, তাহলে 6 স্কয়ার হচ্ছে 36, আর এই রুট আর স্কয়ার কেটে এক্স, তখন এক্স এর ভ্যালু হচ্ছে 36। ক্লিয়ার বিষয়টা? এক্স এর ভ্যালু হচ্ছে 36। আমি আবার বলছি এইগুলো আপনাকে মানে এই ক্যালকুলেশনগুলো আপনার ক্যালকুলেশনের স্পিড বাড়াবে। হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই ক্যালকুলেটর ছাড়া করবেন, অবশ্যই ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর দিয়ে করলে আপনার কোনো ফায়দা আসবে না। নেক্সট, এখানে কি বলছে? রুট হোয়াট প্লাস 14 ইজ ইকুয়াল টু রুট 2601 হলে হোয়াট চিহ্নিত স্থানে কত বসবে? তাহলে আমরা ধরে নিব যে হোয়াট চিহ্নিত স্থানে এক্স বসবে। তাহলে ধরি ঠিক আছে। আচ্ছা, হোয়াট চিহ্নিত স্থানে কত বসবে? এক্স বসবে। তাহলে এখন আমি হোয়াট চিহ্নিত স্থানে এক্স বসাই দিই, তাহলে রুট এক্স প্লাস 14 ইজ ইকুয়াল টু রুট 2601। এখন যেহেতু আমি হোয়াট চিহ্নিত স্থানে এক্স ধরে নিছি, তার মানে আমাকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স এর মান বের করতে হলে এক্স ব্যতীত যা আছে সেগুলো আগে ওই পাশে পার করতে হবে। তাহলে আগে এটা রুট করতে হবে। এখন 2601 এর রুট কত হয় এটাকে আলাদা করে নেবেন। 2601 01 এক জোড়া, 26 এক জোড়া, লাস্টে 1 থাকলে 1 বা 9, আর 26 এর বর্গমূল বুঝতেই পারতেছেন 5 পয়েন্ট সামথিং, তার মানে এখানে 5 এখানে 5, তার মানে 51 বা 59। 51 এর বর্গ করে দেখেন, 5 স্কয়ার 25, 1 স্কয়ার 01, 5 একে 5, 5 দুগুণী 10, 1 0 6 2, তাহলে 26 1 আসছে 51 দিয়ে, তার মানে এটা হচ্ছে 51। তাহলে রুট এক্স প্লাস 14 ইজ ইকুয়াল টু 51। এই 14 এখন ওই পাশে পার করে দেন, তাহলে এই পাশে থাকবে রুট এক্স, ওই 51 থেকে এই 14 এই পাশে বিয়োগ হবে, তাহলে রুট এক্স ইজ ইকুয়াল টু 37। যেহেতু আমার এক্স বের করতে হবে তাহলে রুট সরাতে হবে, রুট সরাতে হলে উভয় পাশে বর্গ, তাহলে রুট এক্স ইজ ইকুয়াল টু 37 এর বর্গ। আচ্ছা, এই দুই পাশে বর্গ করে দিছি। হ্যাঁ, কারণ আমার তো এক্স বের করতে হলে রুট সরাতে হবে, আর রুট সরাতে হলে উভয় পাশে বর্গ করতে হয়। এই রুট আর স্কয়ার কেটে এই পাশে থাকবে হচ্ছে এক্স, আর ওই পাশে 37 এর বর্গ করলে কত হয়? এই যে 37 এর বর্গ করলে বোঝেন, 3 স্কয়ার 0 9, 7 স্কয়ার 49, 3 সাথে 21, 21 দুগুণী 42, 9 6 9 4 13, 3 হাতে 1 0 1, 1369। তার মানে এক্স এর মান হচ্ছে 1369। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1369। 1369 অপশনে নাই কেন? ভুল হয়েছে, মিস্টেক হয়েছে। হ্যাঁ, অপশন ঠিক করতে হবে। 1369, এই যে এইখানে এটা হচ্ছে 6 হবে। হ্যাঁ, এটা 6 হবে, এটা ঠিক করে দিব আমরা। হ্যাঁ, এটা 6 হবে, 1369 না হলে হচ্ছে না, এটা 6 হবে। 30 নাম্বার কোশ্চেন, একটু কারেকশন আছে, শিটে কারেকশন করে নেবেন। হ্যাঁ, 1369 হবে। হ্যাঁ, 1369, জি, এটা 6 হবে। আচ্ছা, আমি দেখি তো শিটে আসলে কি ঠিক আছে কিনা। আচ্ছা, এটা একটু ভুল হয়েছে, কারেকশন করে নিতে হবে। 30 নাম্বার কোশ্চেন 1369, ঠিক আছে, 1369 উত্তর। আচ্ছা, তো আমি আজকের মতো এই পর্যন্ত রাখতে চাচ্ছি। হ্যাঁ, 30-এর পর থেকে আবার আমরা আগামীকাল এখান থেকে শুরু করব।
ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। তবে আমি আপনাদেরকে বলি, মানে গণিতে ভালো করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। এখানে এমন কোনো জাদু মন্তর ম্যাজিক কিছু নাই। এখানে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, লজিক বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে থাকতে হবে। এবং চাকরি না পাওয়া পর্যন্ত আপনাকে এই মানে গণিতটা চর্চার মধ্যে রাখতে হবে। চাকরি পাওয়ার পরে আপনি গণিত ভুলে যান, সমস্যা নাই, কিন্তু চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনাকে রেগুলার নিয়মিত চর্চা করতে হবে। অতীতের পড়া কিন্তু রিভিশন দিতে হবে। হ্যাঁ, অতীতের পড়া মানে আগের ক্লাসগুলো রিভিশন দিতে হবে, অন্তত 10 দিন 15 দিন পর পর পুরাতন পড়া রিভিশন দিতে হবে। রিভিশন দিবেন মানে শুধু নোটগুলো দেখবেন, এটা দেখতে হবে। হ্যাঁ, যেগুলো একটু বেশি কনফিউশন মনে হয় সেগুলো আবার করতে হবে বারে বারে। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, বই তো আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। আমি আপনাদেরকে কিন্তু ক্লাসে বলছি এর আগেও যে আমি যাকে দিয়ে বইটা লেখাচ্ছিলাম তাকে ঈদের 7 দিন আগে মানে পুলিশে ধরে নিয়ে গেছে সামহাও, আমি জানি না তাকে কেন পুলিশে ধরে নিয়ে গেছে, তাকে এখন আটকায় রাখছে। এখন আমি সেই লেখাটা আর একজনকে দিয়ে লেখাচ্ছি, কিন্তু তার কাজটা একটু স্লো। ঠিক আছে, এই জন্য একটু সময় লাগতেছে। আমার দোষ না এখানে, আমি তো দিতে পারলে আমারই ভালো, আমি তো দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি। আমি খুব দ্রুত পিডিএফ গুলো তো দিচ্ছি যাতে আপনারা অন্তত পিডিএফ দিয়ে প্র্যাকটিসটা করতে পারেন, আর যত দ্রুত সম্ভব বইটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।